বিসিএস বেসিক কোর্সের যে একটা ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি মূলত দুই ধাপে কথা বলবো। প্রথম ধাপে বিসিএসটা বর্তমানে কিভাবে আগাচ্ছে, অর্থাৎ যারা বিসিএস পরীক্ষা নেই, বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এদের বিসিএস পরীক্ষা নিয়ে কিছু পরিবর্তন তারা এর মধ্যে নিয়ে এসেছে। এই পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে নিজেদের ক্যাডার হওয়ার জন্য যে সমস্ত করণীয় বিষয়, এই বিষয়গুলো নিয়ে প্রথম ধাপে আমি কিছু কথা বলি। এখানে রিমার্কেবল বিষয় হচ্ছে, আমরা সকলেই জানি বিসিএস, তাহলে আমাদের বিসিএস বেসিক কোর্স কেন, এবং আগেভাগে বিসিএস প্রিপারেশন যারা শুরু করব, আমরা কি একাডেমিক পড়াশোনা করব না? এবং বিসিএস ক্যাডার হওয়ার পথে আমাদের বর্তমান যেভাবে বিসিএস পরীক্ষাটা হচ্ছে, ওভাবে নিজেদেরকে রেডি করার জন্য বিসিএসটা আসলে কিভাবে আগাতে হবে, এই নিয়ে কিছু ইন্ট্রোডাক্টরি কথা শুনুন। বিসিএস বাছাই করার যে প্রক্রিয়ায় সরকার কিভাবে আগাচ্ছে, তারা যেভাবে আগাচ্ছে সেভাবে তোমাদেরকে রেডি করার জন্য আমরা কিভাবে কোর্স ডিজাইন করেছি, এই হচ্ছে কথা। তো বিসিএসটাতে আমরা সকলেই জানি এখানে তিনটি স্টেপ। প্রথমত প্রথম স্টেপটাকে আমরা মনে করি পরীক্ষা, কিন্তু এটা পরীক্ষা না, প্রিলিমিনারি, এটা একটা বাছাই পরীক্ষা। যারা অনলাইনে আছেন আপনারা মিউট করে দেন, স্পিকার অফ করে দেন। তারপরে হচ্ছে দ্বিতীয় স্টেপটা হচ্ছে অ্যাকচুয়াল স্টেপটা কি, রিটেন, এবং থার্ড স্টেপ হচ্ছে আমাদের ভাইভা। এইটুকু আমরা সকলেই জানি। আমাদের কয়টা স্টেপ? তিনটে স্টেপ। স্টেপ 1 আমরা দেখতে পাচ্ছি প্রিলিমিনারি। এখন ভালোভাবে শুনুন কথাটা, স্টার্টিং কথাটা খুব ইম্পর্টেন্ট। বর্তমান যে ব্যাচটা 46 বিসিএস এর রিটেন পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, এই ব্যাচ পর্যন্ত আগের বিসিএস গুলোর মতো মোটামুটি একটা সিস্টেম আছে এখন। মানে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে তারা অলমোস্ট 1 বছর 1.5 বছর সময় প্রিপারেশন নিয়ে প্রিলি কোয়ালিফাই করার পর রিটেনের জন্য তারা অলমোস্ট 2.5 থেকে 3 মাস সময় তারা পাচ্ছে। কিসের জন্য? কিসের প্রিপারেশনের জন্য? রিটেন প্রিপারেশনের জন্য। তাহলে এখানে প্রিলিমিনারিতে কয় নাম্বারের জন্য প্রিপারেশন নিয়েছিল? 200 মার্কসের জন্য। কতদিন সময়? কমপক্ষে 1 বছর। কমপক্ষে 1 বছর। রিটেনের জন্য তারা সময় পাচ্ছে কয় মাস? 3 মাস। আচ্ছা, কয়েকদিন আগে একটা একেবারে অথেন্টিক মিডিয়ার নিউজ পিএসসি কর্তৃক আসছে। ওটা হচ্ছে তাদের এই 200 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা হওয়ার 15 দিনের মধ্যে তারা কি দিবে? রেজাল্ট দিবে। এটা আপনারা শুনেছেন, কারণ এটা মিনিস্ট্রি মিডিয়ার খবর। প্রথম আলো, ডেইলি স্টার দুইটাতেই আসছে। তারপরে হচ্ছে এই 15 দিনের মধ্যে রিটেন পরীক্ষার ডেট দিবে। অর্থাৎ এখন রিটেনের জন্য আর পড়ার সময় দিবে না। তোমরা যারা পাস করছো আগামী সপ্তাহে রিটেন পরীক্ষা দাও। এখন রিটেনের সিলেবাসটা এখানে 200 নম্বর, এখানে 600 নম্বর, 900 নম্বর। এখান থেকে কোনো মার্কস এখানে সংযুক্ত না হলেও এই নাম্বার এখন ভাইভাতে কত নাম্বার? 200 নম্বর। এই 1100 নম্বর যোগ করে, এই দুইটা যোগ করেই কিন্তু আমাদের চাকরিটা পেতে হবে। কিন্তু এখান থেকে কোনো মার্কস কি যোগ হবে না। তাহলে আমরা প্রথম 200 নম্বরের জন্য কতদিন সময় পাই? সারা জীবনের শুরু থেকে প্রিলি পরীক্ষা পর্যন্ত। তো রিটেনের জন্যও কিন্তু আমরা সময় পাই, কিন্তু রিটেনের বিসিএস এর জন্য স্পেসিফিক একটা সিলেবাস আছে। এই সিলেবাস উপযোগী করে নিজেকে রেডি করার জন্য মূলত এখন যে 3 মাস সময় দিচ্ছে, 3 মাসেও আমরা অনেকটা গুছিয়ে নিতে পারি। কিন্তু ভবিষ্যতে এমন একটা সময় আসছে যে সময়টাতে আপনাকে সময় দিবে না। এই সিলেবাসটা দেখে, সিলেবাসটা রিডিং করতে করতে আপনার পরীক্ষার সময় চলে আসবে। এটা একটা দিক গেল। অর্থাৎ আমরা রিটেনের জন্য সময় পাবো না। এখন যারা প্রার্থী তাদের রিটেনের প্রিপারেশনটা নিতে হবে বিসিএস প্রিপারেশনের শুরু থেকেই। এই কথাটাকে বুঝাতে পারছি? কেন বা রিজনটা, পেছনের কারণটাও তো আমি ক্লিয়ার করে মেনশন করলাম। অর্থাৎ আমাদেরকে আগে থেকেই রিটেন প্রিপারেশনটা নিতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা অলরেডি 47 ব্যাচ যেটা আমাদের চলমান, ওদেরকে আমরা ফাঁকে প্রিলিতে ওদেরকে ভর্তি নিয়েছি আমরা প্রিলি কোর্সের জন্য, কিন্তু রিটেনের এক্সট্রা কাজগুলো অলরেডি করাচ্ছি। এখন এখানে স্টুডেন্টদের মধ্যে একটা প্রিপারেশন নিতে গিয়ে বিসিএসটাতে আপনাকে কি যাচাই করা হয়। আবারও বলছি, আবারও একবার মনোযোগ আকর্ষণের জন্য আবারও মনে করাই দিচ্ছি, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, ব্যাপারগুলো মাথায় একেবারে সেট করে নেবেন। কারণ এখানে কোনো ওই ওয়াজ মার্কা কোনো কথা না, টু দ্য পয়েন্ট, পার্টিকুলার টপিক বেসড, সাবজেক্ট বেসড কথা বলবো। তাহলে আমাদের বিসিএসটা কি, বিসিএস কি যাচাই করা হয়, বিসিএস এ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এভাবে কেন আনা হয়েছে,
এই নিয়ে আগে 1-1.5 মিনিট কথা বলি। প্রথমে আসুন, এখানে সাবজেক্ট আছে কি বলেন? সাবজেক্ট আছে কি বাংলা, আবার সাবজেক্ট থাকবে কি ইংলিশ, এবং এরপরে আমাদের এখানে সাবজেক্ট ম্যাথ, এরপরে এখানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এরপরে আমাদের আছে কি সায়েন্স, প্লাস আমি আইসিটি কেও এখানে রাখলাম। এরপরে আমাদের আরো 2টা সাবজেক্ট আছে, যে 2টি সাবজেক্ট মূলত এখানে যায়। একটা সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি, হ্যাঁ, আর একটা সাবজেক্ট হচ্ছে ইথিক্স, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এভাবে একটা সাবজেক্ট আছে। ম্যাথমেটিক্স এর সাথে মেন্টাল এবিলিটি একটা পার্ট আছে, যেটা অনেকটা ম্যাথমেটিক্স এর সাথে রিলেটেড। আবার কিছু অংশ সংযুক্ত বাংলা ভাষা, ইংরেজি ভাষার দক্ষতার সাথে রিলেটেড, কিছু অংশ আপনার ডিসিশন মেকিং এবিলিটি, ক্যাপাবিলিটি, কিছু অংশ প্রবলেম সলভিং এবিলিটি, ক্যাপাবিলিটি গুলো যাচ করার জন্য এখানে কিছু জিনিস রাখা হয়েছে। এখন বিসিএসটাতে এই বিষয়গুলো আছে। এখন বিসিএস বলতে আপনি শুধুমাত্র একটা গাইড এবং ওখান থেকে কিছু প্রশ্ন এবং এই বিষয়গুলোর উপরে বিগত বছরের প্রশ্নগুলো পড়া, এই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ দেশের লক্ষ লক্ষ প্রার্থী, লক্ষ লক্ষ প্রার্থী। এখানে 99% ক্যান্ডিডেট ভুল জায়গায় আছে। তাহলে স্যার ভুল জায়গায় থাকে কেন? শিক্ষকরা কি বলে না? শিক্ষকরা বলছে, যারা বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইনে অফলাইনে যারা কোচিং আছে তারা সবসময় স্যাররা কিন্তু বলে তোমরা এটা ভাবে করো না, ভাবে করো। কিন্তু ঘুরে ফিরে আমরা লাইব্রেরিতে সরজমিনে প্র্যাকটিক্যালি অনেক বছর ধরে কাজ করে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হচ্ছে স্টুডেন্টরা নিজেদেরকে সীমাবদ্ধ রাখে বিগত বছরের কিছু এমসিকিউ মুখস্থ করার উপর। এখন এই ব্যাপারটার পেছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে আজকে থেকে আরো কয়েক বছর আগে বিসিএসটা ওই টাইপের হয়েছিল, ওই টাইপের ছিল। তুমি যদি শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে আত্মস্থ করতে পারো, তুমি কিন্তু প্রিলি কোয়ালিফাই করে ফেলবা। এখন প্রিলি কোয়ালিফাই করার পরের ধাপটার জন্য ওখানেও রিটেন পরীক্ষা অনেকটা সহজ ছিল, অলমোস্ট বিগত বছরের প্রশ্নগুলোই ঘুরে ঘুরে আসতো, যা পড়ছে তার উপরে বিসিএসটা হয়ে যেত। আমি বুঝতে পারছি কিনা? এখন মনে করো যারা 31, 32, 33, 34 বিসিএস এর ক্যাডার, এরকম একটা ক্যাডার অফিসার থেকে প্রশ্ন করলে তিনি যদি বিসিএস পরীক্ষা বর্তমানে কিভাবে হচ্ছে এই টাইপের প্রশ্ন প্যাটার্ন, বিসিএস প্রিপারেশন রিলেটেড বিষয়গুলোর সাথে কানেক্টেড না থাকে, তিনি তোমাকে প্রশ্ন দিবে না এটা সহজ, তুমি এই যে একটা জব সলিউশন নাও, প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ো, তুমি ঠিকই যাবা। উনি যা বলছে তা ঠিক বলছেন, ওনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলছেন। কিন্তু বর্তমানে তুমি ইন্ডিয়াতে বিসিএস হয় না, হ্যাঁ, আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তারপরে এরকম বিশেষ করে একেবারে ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রি বাদ দিয়েও সাবকন্টিনেন্ট পাকিস্তানেও বিসিএস হয় এই টাইপের। শুধুমাত্র ইন্ডিয়াকে দেখলে দেখবা এদের কম্পিটিশনের জায়গাটা, এদের কোয়েশ্চেন করার প্যাটার্নটা অনেক বেশি স্মার্ট আমাদের তুলনায়। এই বিষয়টা বিবেচনায় রেখে বর্তমান সরকার এবং বর্তমান বিশেষ করে পিএসসি বিষয়গুলো নিয়ে ভাবছে, প্রশ্নগুলোর মধ্যে অনেক বেশি ক্রিয়েটিভিটি নিয়ে আসছে। আমি তোমাদেরকে এক্সাম্পলিফাই করতে পারি। ধরো 45তম বিসিএস রিটেন পরীক্ষা যেটা গেল, এই পরীক্ষার মধ্যে বাংলা থেকে শুরু করে একেবারে সাধারণ জ্ঞান, যেটা বাংলাদেশ বিষয় বলি, যেখানে শুধুমাত্র সাধারণভাবে কোনো কিছু লেখালেখি করা, ওখানেও দেখা যাচ্ছে 20টা প্রশ্ন আসছে, 10টা প্রশ্ন একটা 20 নাম্বার করে লিখতে হবে, কোনো পরীক্ষার কোনো প্রশ্নের জন্য কোনো অপশন দেওয়া হয়নি। বুঝতে পারছি কিনা? এবং এমন প্রশ্ন আসছে বিষয়টার মধ্যে, মনে করো বাংলাদেশের জনসংখ্যা থেকে এমন ভাবে প্রশ্নটা আসছে যারা গাইড থেকে যেটা শিখছে ওটা দিকে লিখলে হবে না, এটা তোমার অতীত, বর্তমান এবং এই পরিসংখ্যান থেকে শুরু করে সবকিছুর উপরে নিজস্ব একটা লিখন দক্ষতা তোমার আছে কিনা তার উপরে নির্ভর করবে তুমি কতটুকু লিখছো। এখন আমি পয়েন্ট ভিত্তিক কথা বলার সময় এরকম কথাগুলো আসবে। তাহলে বিসিএসটা কি, তোমাকে কি কি যাচ করা হয়? মনোযোগ আছে? রেসপন্স দাও, মনোযোগ আছে তো? বাংলা। এখন বাংলা কি, বাংলার প্রিপারেশনটা আমাদের কেমন হবে, এই কথাগুলোই তুমি শুনবা। বাংলার প্রিপারেশনটা কেমন হবে? তাহলে বাংলা হচ্ছে ভাষা না, এবং পাশাপাশি কি সাহিত্য, এটা আমাদের মাতৃভাষা না? তাহলে এখানে শুধুমাত্র বাংলা ভাষাগত দক্ষতা, তাহলে বাংলা ভাষার দক্ষতা এবং এখানে ব্যাকরণিক এবং ব্যবহারিক দুইটি বিষয় কিন্তু আছে, ব্যাকরণিক এবং ব্যবহারিক। তো ব্যবহারিক বিষয়টা তো পরতে আছে। তুমি কি বাংলাদেশ বিষয়গুলি সাধারণত আমরা বাংলায় লিখবো, তাহলে এখানে শুদ্ধ গোছানো স্মার্ট ভাষা লেখার জন্য বাংলার ব্যবহারিক দিকটা এখানে লাগবে না? ইংরেজি লিখবে না বাংলা লিখবো, বাংলার ব্যবহারিক দিকটা এখানে লাগবে না? তাহলে এখানে এগুলো যখন আমরা বাংলায়, তাহলে এখানে একাধিক বিষয় আছে। পাশাপাশি এটা যেহেতু আমাদের মাতৃভাষা, এই ভাষার সাহিত্যের উপরে আমাদের একটা বিশদ ধারণা লাগবে। তোমাকে আমি এক্সাম্পলিফাই করতে পারি। ধরো 45-এর রিটেন আমরা দেখতাম, ওখানে সাধারণত একটা বাংলা সাহিত্যের প্রশ্নের মধ্যে দেখা যেত 3 নম্বরের একটা প্রশ্ন আসতো। একটা প্রশ্ন কয় নাম্বার? 3 নাম্বার। মনে করো প্রশ্ন হচ্ছে চর্যাপদ। তো চর্যাপদের মনে করো
ভাষা সম্পর্কে লিখুন, ভাষা সম্পর্কে লিখুন। তাহলে চর্যাপদের ভাষা কিরকম, আলুয়াদারি ভাষা, হ্যাঁ, এটা নিয়ে তুমি 3 নম্বরের একটা প্রশ্ন লিখলা। এই টাইপের তাত্ত্বিক প্রশ্ন আসতো সবসময় বরাবরের মতোই, কিন্তু গত বছরের যে প্রশ্ন, এই প্রশ্নটার মধ্যে দেখা যাচ্ছে বাংলা সাহিত্যের অনেক গভীর থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। একটা প্রশ্ন উদাহরণস্বরূপ বলি, রবীন্দ্রনাথের কবি নজরুলের বিদ্রোহী কবিতা শুনছো না? বিদ্রোহী কবিতার মধ্যে যে পৌরাণিক অনুষঙ্গগুলো আছে, পৌরাণিক অনুষঙ্গ সম্পর্কে লিখুন। প্রশ্নের মান হচ্ছে 6। এখানে আমরা যারা আছি, অনলাইনে আমাকে যারা শুনছেন, এখন যদি এই প্রশ্নটা আপনাকে দিয়ে আপনি কতটুকু লিখতে পারবেন, ঠিক না? তাহলে এখানে আমাদের প্রিপারেশনটা কেমন হবে? তো প্রিপারেশনের দৌড় হচ্ছে, বেশিরভাগ শিক্ষার্থীদের প্রিপারেশনের দৌড়টা কতটুকু জানেন? দৌড় হচ্ছে এমসিকিউ, এমসিকিউ কি গাইড, বেশিরভাগ প্রার্থীর। এখন এই জায়গাটাতে আমরা বেসিক কোর্সে যে কাজটা করব সেটা হচ্ছে, একটা স্টুডেন্টকে আমরা তার ভাষার ব্যাকরণিক বিষয়গুলো যেভাবে পড়ানো দরকার ওভাবে পড়াবো। এখানে আমরা কয়টা স্টেপ রেখেছি, কি রেখেছি, বিষয়গুলো আসবো। অর্থাৎ আপনি জোড়া তালি দিয়ে স্পেসিফিক নির্দিষ্ট কিছু গাইডের প্রশ্ন, বিগত প্রশ্ন মুখস্থ করে প্রতিযোগিতার বৈতরণী পার করা যেহেতু কঠিন, যেহেতু না পড়ে পার করতে পারবো না, যেহেতু না পড়ে উপায় নেই, যেহেতু পড়বো ইফেক্টিভলি পড়ার একটা পদ্ধতি আমি আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ। বুঝতে পারছি? তাহলে এখানে অনেকেই আছে যারা মনে করেন শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন বা এমসিকিউ নির্ভর প্রস্তুতি নিয়ে প্রিলি কোয়ালিফাই করে ফেলবেন, কারণ মুখস্থ বিদ্যার উপর ভর করে প্রিলি কোয়ালিফাই করা যায়, এটা আমিও বুঝেন, আমিও বুঝি। কিন্তু পরের আসল পরীক্ষাটা কি? রিটেন। এখন রিটেন পরীক্ষায় কম্পিটিশনে এগিয়ে যাওয়ার জন্য আপনি কোন সাবজেক্টে কম নাম্বার পেয়েছেন, কোন সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছেন, এই ব্যাপারটাকে আপনাকে যাচাই করবে নাকি টোটাল নাম্বারটা দেখবে, টোটাল নাম্বারটা দেখবে। তাহলে টোটাল নাম্বারটা ভালো করার জন্য বাংলায় বেশি নাম্বার পেয়েছেন, এটা দিয়ে তো আপনাকে কম, উনি বাংলায় বেশি নাম্বার পেয়েছে, ইংরেজিতে কম নাম্বার পেয়েছে, এই জন্য ওনাকে টোটাল নাম্বার বেশি হলেও ক্যাডার দিব না, এমন কোনো সুযোগ কি আছে? নাই। তাহলে কোন সাবজেক্ট থেকে ভালো নাম্বারটা আমরা অর্জন করব, এই ব্যাপারটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি টোটাল মিলে একটা ভালো নাম্বার অর্জন করেছেন। এর জন্য আসলে কি করা দরকার এবং আমরা আপনাকে কিভাবে সাপোর্ট দিব, আমি জাস্ট কোর্স প্ল্যান ভিত্তিক কথা বলবো। ইংরেজি হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া না হওয়া, ভালো ক্যাডার না পাওয়ার উপর টোটালি ডিপেন্ড করে। ইংরেজি প্রিলিমিনারিতে কত নাম্বার? 35। এটা হচ্ছে মূলত শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ না, এখানে কি আছে? লিটারেচার আছে। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজের জন্য 20 মার্কস, লিটারেচারের জন্য কত মার্কস? 15 মার্কস। তাহলে এর জন্য এখন ইংরেজিতেই দৈন্যদশা বা দীনতাটা বেশি। ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টরা কুল কিনারা খুঁজে পায় না। কিছু স্টুডেন্ট আগে থেকেই ভালো থাকে, যে ভালো তার কথা তো হচ্ছে না, যারা দুর্বল এভারেজ যারা তাদের কথা বলছি। ইংরেজিতে যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা সবসময় নিজেকে গ্রামারের মধ্যে আবদ্ধ রাখি, কিন্তু বিসিএস পরীক্ষায় ইংরেজির নেসেসিটিটা অন্য জায়গায়। এখানে রিটেন পরীক্ষায় আপনার টোটাল মার্কস হচ্ছে কত? 200। এই 200 নম্বরে টোটাল 200 নম্বরটাই ইনস্ট্যান্ট নিজে থেকে লিখতে হবে। ধরেন আমি এখন বাংলা নিয়ে কথা বলছি আপনাকে, এখন সাহিত্য, এখন বাংলা সাহিত্যের আমি একটু আগে একটা কথা বলছি না, বিদ্রোহী কবিতার মধ্যে পৌরাণিক অনুষঙ্গ। তাহলে এই বিষয়টাতে আপনি আগে প্রিপারেশন নেবেন এবং বিদ্রোহী কবিতা বা কবি নজরুলের কোনো একটা লিটারারি ক্রিয়েশন থেকে কোয়েশ্চেন যখন আসবে, ওই তথ্যভিত্তিক আপনি প্রশ্ন অ্যান্সার করবেন। তার মানে আগে পড়া জিনিসটাই ওখানে লিখবেন। কিন্তু ইংরেজিতে এমন কিছু নেই। ইংরেজিতে টোটাল 200 মার্কসের মধ্যে আগে পড়ে গেছেন এমন কিছুই পাবেন না, ইনস্ট্যান্ট 200 নম্বরের পুরোটাই আপনাকে লিখতে হবে। বুঝতে পারছি? এর জন্য দরকার নিজে থেকে ভালোভাবে লিখতে পারার যোগ্যতা। এবং এই যে এটা হচ্ছে প্রিলিমিনারি ইংরেজি, এটা হচ্ছে রিটেন ইংরেজি। এরপরে আপনার ভাইভা পরীক্ষা আছে না? ভাইভা পরীক্ষায় এমন ভাইভা হতে পারে যে ভাইভাতে কোনো বাংলা বলা হবে না, টোটাল ভাইভাটা আপনাকে কি করতে হবে? ইংরেজিতে ফেস করতে হবে। তাহলে একটা স্টুডেন্ট একটা যিনি মানে তোমার পরিচয়টা ইংরেজিতে দাও, এই জিনিসটা মুখস্থ করে একসময় আমরা কঠিন প্রতিযোগিতাগুলো পার পেয়ে গেছি। ইভেন দেখা যাচ্ছে এখন প্রাইমারি নিয়োগ পরীক্ষার ভাইভা চলছে, এখন বিসিএস পরীক্ষার ভাইভা চলছে। বিসিএস এই টাইপের প্রশ্ন থেকে বেরিয়ে তো গত কয়েক ব্যাচ আগেই চলে গেছে। তুমি তোমার পরিচয়টা ইংরেজিতে বলো, এটা আর বিসিএস করা হয় না। হ্যাঁ, আর ইভেন প্রাইমারি নিয়োগ পরীক্ষায় যতগুলো আমরা দেখলাম ওখানেও আর ওটা করা হচ্ছে না। প্রশ্নটা আর একটু গভীরে চলে যাচ্ছে, বলা হচ্ছে তুমি বাংলাদেশকে কি করার জন্য, মনে করো তুমি অমুক এলাকার এই এলাকার সম্প্রসারণের জন্য 10টি উদ্যোগ ইংরেজিতে বলো। অর্থাৎ তাৎক্ষণিকভাবে, অর্থাৎ নিজের পরিচয়টা বলতে যাদের কষ্ট, তারা অন্য কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে ইনস্ট্যান্ট তাৎক্ষণিক কোনো বিষয়ের উপরে ইংরেজি বলার যে দক্ষতা, এই দক্ষতাটা
একদিন দুই দিনে বা বিসিএস পরীক্ষার সময় তুমি কি ম্যাথমেটিক্স, সায়েন্স বা বাংলাদেশ আন্তর্জাতিক মুখস্থ করবা, নাকি তোমার স্পোকেন বা স্কিল ডেভেলপ করবা? এর জন্য অনেক লম্বা সময়ের দরকার আছে, বছরব্যাপী সময়ের প্রস্তুতির দরকার আছে। তার জন্য আমরা না পাই পরিবেশ। যেমন ধরো ইন্ডিয়ানরা দেখা যাচ্ছে কেরালাতে যাও, অনায়াসেই তুমি ইউরোপিয়ান কান্ট্রির মতো ইংরেজি বলে আগাইতে পারো, কারণ ওখানে অর্থাৎ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি হওয়ার কারণে, ব্যবহারের স্কোপ থাকার কারণে আমরা অনেক বেশি প্র্যাকটিস পাই। কিন্তু বাংলাদেশে এরকম কি নাই, এনভায়রনমেন্ট নাই, অপরচুনিটি না থাকার কারণে, অনুশীলন না থাকার কারণে হয় না। এখন তুমি বিসিএস প্রিপারেশনের জন্য আলাদা একটা স্পোকেন কোর্সে ভর্তি হয়ে স্পোকেন রেডি করবা, এটাও আসলে হয়ে ওঠে না। তখন বিসিএস প্রিপারেশন না, তখন তুমি দাঁড়াভাবে থাকে না, সময় পাও না। এর জন্য আমরা একটা উদ্যোগ এখানে রাখবো, ইংরেজিতে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আর ম্যাথমেটিক্স, যেমন আমি অনেক দুর্বল ম্যাথমেটিক্সে, তো ম্যাথমেটিক্সে যারা দুর্বল তারা দেখা যাচ্ছে ক্লাস করি, স্যার যখন করায় তখন মনে হয় আমি পুরোটা বুঝছি, কিন্তু পরে যখন পরীক্ষায় আসে আমি কোনো কিছুই পারি না। এরকম ঘটনা ঘটে না? আমার মতো অনেকেই থাকবা, কারণ ম্যাথমেটিক্সের দুর্বল মানুষের সংখ্যা তুলনামূলক বেশি। হ্যাঁ, তো এর জন্য আমরা যে কাজটা, এই কোর্সে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আসলে ম্যাথটা নিজ থেকে করতে পারার এবিলিটিতে নিয়ে যাওয়া। তো এখানে তাহলে বিসিএসটাতে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে এখানে সবচেয়ে দরকারি জায়গাটা হচ্ছে এরকম, এখানে তোমার যে জিনিসটা উন্নয়ন করতে হবে সেটা হচ্ছে ভাষাগত বলো দক্ষতা। এবং ভাষাগত দক্ষতা কোন কোন ভাষায় বলো? বাংলা এবং ইংরেজি, এই দুইটি ভাষার ভাষাগত দক্ষতা, ভাষার গাঁথুনি, এসব মজবুত করতে হবে। এখন বিসিএস এর একটা সাধারণ একটা রেগুলার কোর্সে ভাষার গাঁথুনি নিয়ে কাজ করার কোনো স্কোপ তো নাই, কারণ বিসিএস এ যখন তুমি কোচিং করতে আসবা তখন তোমাকে আমরা পিএসসির একটা সিলেবাস আছে, প্রিলির জন্য স্পেসিফিক একটা সিলেবাস আছে, বাংলার মধ্যে এই টপিক, ইংরেজির মধ্যে এই টপিক, ওই টপিকটা শেষ করাতেই তোমার বছর চলে যায়। এখন তোমাকে ভাষার ইমপ্রুভমেন্টের জন্য আলাদা করে কাজ করানোর, প্র্যাকটিস করানোর সুযোগ পাওয়া যায় না, অ্যাকচুয়ালি পাওয়া যায় না। কমন সেন্স থেকে বলো, কোনোভাবে সম্ভব না। তাহলে এখানে পুরোপুরি অংশ জুড়ে দেখো, বাংলা 200 নম্বর, বাংলাদেশ 200 নম্বর, বিজ্ঞান 100, আচ্ছা বিজ্ঞানটা বাদ দাও কারণ এটা টেকনিক্যাল বিষয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আন্তর্জাতিক কয় নাম্বার? 100 নাম্বার। এই 300 নাম্বার হচ্ছে বাংলা ভাষার গাঁথুনি বা 500 নাম্বার। আর ইংরেজি ভাষা নিয়ে কাজ করতে হবে কয় নাম্বার? 200 নাম্বার। এই টোটাল জায়গাটা অনেক ক্ষেত্রেই তোমার ভাষার গাঁথুনি, ভাষা উপস্থাপন দক্ষতার উপর নির্ভর করে। এই ভাষা উপস্থাপন দক্ষতা ইমপ্রুভ করার জন্য তোমার কি কি করণীয়, হাতে কলমে অ্যাকচুয়ালি করার একটা পদ্ধতি হচ্ছে এই বেসিক কোর্স। হ্যাঁ, এই বেসিক কোর্সে কিভাবে আগাবো আমরা জিনিসটা বলবো, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে টেকনিক্যাল। তাহলে এখানে আবার কিভাবে টেকনিক্যাল আসলো? টেকনিক্যাল হচ্ছে ম্যাথ এবং সায়েন্স। এই জিনিসগুলো, কৌশলগুলো রপ্ত করতে হয় অনুশীলনের মাধ্যমে। তাহলে আমরা এই টোটাল বিষয়গুলোকে, প্রস্তুতিটাকে কিভাবে আগাবো, তার জন্য আমি আগে তোমাদেরকে এই কোর্স প্ল্যানটা একটু শেয়ার করবো। এখানে কোর্স প্ল্যানটা আমরা ওপেন করে রাখছি। কোর্স প্ল্যান, বেসিক কোর্স আউটলাইন এখানে লিখছে এবং কিভাবে পরীক্ষাগুলো হবে। প্রথমে আমি দেখাই, এখানে এই টোটাল কোর্সটা, এটা 2 বছরের কোর্স। কয় বছরের? 2 বছরের। এখানে 3টি স্টেপ থাকবে, 3টে স্টেপ, কিন্তু আমি দেখাচ্ছি 2টা স্টেপ, কারণ আছে। হ্যাঁ, 3টে কেটে দিয়ে আবার একটু সরিয়ে রাখি। দেখো এখানে দেখ কিরে, আচ্ছা, বেসিক কোর্স প্ল্যান, অর্থাৎ বেসিক কোর্সের কোর্স প্ল্যান। কোর্সের নাম যেহেতু বেসিক, এই জন্য দেখতে ওরকম মনে হচ্ছে। এখানে আমরা কোর্সটা কয় বছরের বলো? 2 বছর। 2 বছর টোটাল 2 বছরের একটা প্ল্যান থাকবে। এই প্ল্যানের মধ্যে একজন সাধারণভাবে একটা রেগুলার স্টুডেন্ট একটা প্রিলি কোর্স করার জন্য যেই বিষয়গুলো পড়ে, ওই বিষয়গুলো বা প্রিলির সিলেবাস শেষ করার জন্য একটা কোর্স প্ল্যান আছে। তার আগে আরেকটা কোর্স প্ল্যান আছে, যেই প্ল্যানটাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা স্টুডেন্টের কারো সে অনেক পড়াশোনা করছে কিন্তু বাংলায় অনেক বানান ভুল হয়, গুছিয়ে একটা বাংলা লিখতে পারে না, অথবা সুন্দরভাবে কোনো একটা বিষয় গুছিয়ে উপস্থাপনার মধ্যে গ্যাপ থেকে যায়। এখন শুধুমাত্র তথ্য দিলেই তো হবে না, তথ্য লিখছো, মনে করো তোমাকে একটা সামারি লিখতে হয় ইংলিশে। এখন সামারি লেখার সময় সামারিতে যে ইনফরমেশনগুলো দরকার, নেসেসারি ইনফরমেশনগুলো তোমার আছে, কিন্তু ইনফরমেশনগুলো শুদ্ধ করে যে বাক্য লিখতে হবে, ও শুদ্ধ করে বাক্য নাই, তাহলে তো তুমি নাম্বার পাবে না। বুঝতে পারছি কিনা? এই জন্য দুদিকে সমন্বয় লাগবে, বোথ ইনফরমেশন অ্যান্ড স্কিল ওভার দ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। দুটো জিনিসের সমান থাকলে তারপরে আমরা কম্পিটিশনে এগিয়ে যাব।
তাহলে এই জিনিসটার মধ্যে স্টেপ 1-এ আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে প্রথমে 1 বছর ব্যাপী আমরা তোমাকে বেসিক টেক্সটগুলো পড়াবো। পুরো বছরে কোনো এমসিকিউ পরীক্ষা না নিয়ে পুরো বছর তোমার পরীক্ষা হবে একাডেমিক পরীক্ষার মতো। বাংলায় এখানে বাংলায় 11টি ক্লাস, 11টি ক্লাসে কি পড়ানো হবে তা একটু পরে দেখাবো। এমনি কয়টা ক্লাস, ইংলিশে 20টি ক্লাস। দেখানোর সময় কিছু কিছু সাবজেক্ট আমরা কম দেখাবো, কিন্তু প্রয়োজনে আমাদের ক্লাস আরও বেশি লাগতে পারে, বিশেষ করে ইংরেজিতে। কি কি পড়ানো হবে জিনিসটা একটু পরে দেখাচ্ছি। এভাবে এভাবে এখানে আমরা প্রায় 1 বছরে মাত্র কয়টা ক্লাস, মাত্র 81টা ক্লাস। ক্লাস বেশি না, কিন্তু কাজ বেশি, কাজ বেশি। প্রত্যেকটা পরীক্ষার এখানে এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা পরীক্ষা হবে, তার মানে 81টা পরীক্ষাও দিতে হবে। এই জিনিসটা করার পরে এই স্টুডেন্টগুলো যখন একটা লেভেলে পৌঁছে যাবে তখন আমরা তাদেরকে এই প্রিলি কোর্সটা করাবো, যেটা স্বাভাবিকভাবে কোর্স হয়। এইগুলোতে লেকচার শিট দেওয়া হবে। এগুলোতে যেটা করানো হবে সেটা হচ্ছে কতগুলো বই ভিত্তিক, কোন বই পড়ানো হবে, কি বই পড়ানো হবে। জাস্ট তোমাকে বললাম 9-10-এর সাধারণ বিজ্ঞান বইটা নিয়ে আসো, সাধারণ বিজ্ঞান বইটা থেকে পড়ে আসো, ওরকম না, ওরকম না। তোমাকে একটা বই আনবা, বই তোমার ক্লাসের জন্য একটা স্পেসিফিক বই অ্যাসাইন করা থাকবে। এই বই থেকে পার্টিকুলারলি তুমি আসলে কোন জায়গাটা পড়বা, কারণ প্রতিটা বইতে বিসিএস এ লাগবে না এমন অনেক জিনিস থাকবে না, শুধু যা লাগবে তা এবং তার উপরে স্পেসিফিক পরীক্ষার ব্যবস্থা। তাহলে আবার বলো, এখানে কয়টা পার্ট? 2টা পার্ট। 3টা পার্টকে তুমি 2 পার্ট ভাবো, কারণ এখানে এই জিনিসগুলোকে এখানে 2টা স্তর আসলে। এখানে আমরা প্রথমে কোর বেসিকগুলো করাবো, তারপরে রাইটিং জিনিসগুলো শেখাবো সিলেবাস ভিত্তিক ধরে ধরে। কিন্তু আমি এটাকে একটা পার্টে দেখাইছি ক্লাসের সংখ্যা সহ। এরপরে এটা হচ্ছে 2য় বছর। আচ্ছা, এখন আমরা এই কোর্সটা কিভাবে আগাবে, কি কি পড়ানো হবে তা আমরা এখন দেখব। তুমি একটা কোর্সের যেমন ধরো বাংলা, তাহলে বাংলাতে আমাদের কি কয়টা সাইট মেনটেন করা লাগবে? একটা হচ্ছে ভাষা, আর একটা হচ্ছে কি সাহিত্য। এখন বাংলা সাহিত্য কি শুধু প্রিলিতে আসে নাকি রিটেনেও আসে? রিটেন আসে। বাংলাদেশের মানুষ হিসাবে বাংলা সাহিত্যকে শুধু প্রিলি রিটেনে লাগবে নাকি ভাইভাতে জিজ্ঞেস করা হবে? তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, কিন্তু তোমার বাংলা সাহিত্য থেকে প্রশ্ন তোমার কাছে ভাইভাতে করবে, এটা খুব কমন একটা বিষয়। বই পড়ো, অবসর সময়ে কি করতে পছন্দ করো, কি কি বই পড়ো, কার লেখা পছন্দ করো, একেবারে $1 মিলিয়ন কোয়েশ্চেন ভাইভার জন্য, একেবারে এভার কমন কোয়েশ্চেন। একেবারে অলমোস্ট দেখা যাচ্ছে আজকে একটা বোর্ডে 11 জন ভাইবা, 11 জনের কাছেই সেম কোয়েশ্চেনটা কমন আসছে, কারণ উত্তর তো কমন না। উত্তর কি কমন? উত্তর কি সবার জন্য এক? এবং এই প্রশ্ন তোমার নাম কি, এই প্রশ্ন তো সবার কাছেই করবে, তোমার নাম কি, যেমন এভার কমন একটা কোয়েশ্চেন। তুমি বই পড়ো, কি বই পড়ো, কোন টাইপের লেখা পছন্দ করো, কি টাইপের সাহিত্য তোমার পছন্দ, কেন এই লেখক তোমারে টানে, এই প্রশ্ন $1 মিলিয়ন কোয়েশ্চেন অ্যান্ড এভার কমন কোয়েশ্চেন। বুঝতে পারছি? এর জন্য তুমি ভালোভাবে খেয়াল করবা, যারা বুঝতেছো, যারা এই ব্যাপারটা আমাদের এই অ্যানালাইসিস এটা আমি একদিনে করে নেই, এটা নিয়ে আমরা গবেষণা করতেছি আজকে অনেকদিন, প্রায় বছর ব্যাপী করে আজকে থ্রো করতেছি ফর দ্য ফার্স্ট টাইম। কথা বুঝছো? মানে কি করলে একটা স্টুডেন্ট ছোটবেলা থেকে গ্রাজুয়েশন পর্যন্ত তার কি কি গ্যাপ থেকে যায়, তার গ্যাপগুলো কভার করে ক্যাডার হওয়ার জন্য কোন কোন গ্যাপগুলো কভার করলে ইজিলি ক্যাডার হবে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে টু দ্য পয়েন্ট জিনিসগুলোকে আনা। যেমন ধরো বাংলা একটা ক্লাস, এই ক্লাসগুলোতে এগুলোতে বেসিক ক্লাস। এখানে তোমাকে প্রিলি সিলেবাসে কী কী আছে ওগুলো আমরা চিন্তা করব না। সিলেবাসটা শেষ করার জন্য তোমার ফাউন্ডেশনটা মজবুত হবে। প্রিলি ক্লাসটা করার সময় তোমার কাছে জিনিসগুলো অনেকটা ইজি লাগবে, কোনো কনফিউশন থাকলে কনফিউশনটাই ক্লিয়ার হবে পরবর্তী ধাপের ক্লাসে, ওরকম। তাহলে এখানে ক্লাসগুলোকে রাখার সময় কীভাবে রাখা হয়েছে তুমি জিনিসগুলো দেখো, এবং সাপোর্টিং বইগুলোও তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখা যাচ্ছে, এখানে 1 নাম্বারটা এখানে আছে শব্দের গঠন প্রক্রিয়া, এটা ধ্বনি ও বর্ণ এবং ধ্বনি পরিবর্তন স্পেসিফিক করে দেওয়া আছে। এই বিষয়গুলো আমরা কোত্থেকে পড়বো? এই বিষয়গুলোর জন্য বাংলা ভাষার ব্যাকরণ, এটা কোত্থেকে? নবম দশম শ্রেণীর কোন অংশ পড়বা? দেখো, প্রথম অধ্যায়ের পরিচ্ছেদের শব্দ ভান্ডার অংশ। তার মানে আমরা বইটা খুলে বইতে কি আছে বইটা পড়ে ওখান থেকে কোন লাইনটা পড়বা, কোন পার্টটা পড়বা, এটা সব স্পেসিফিক। তার মানে এখানে পড়া অনেক কম, যা পড়বো তা মাপা একটা আগাবে। দেখো, এবার হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ। এখানে দেখো, নবম দশম শ্রেণীর বোর্ড বই 3য় অধ্যায় স্পেসিফিক করে একাদশ পরিচ্ছেদ স্পেসিফিক করা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, এটা হচ্ছে 2য় অধ্যায়ের প্রথম ও
দ্বিতীয় পরিচ্ছেদ, অর্থাৎ কোনটা কোন জায়গায় আছে জিনিসটা এভাবে স্পেসিফিক করা আছে। এখানে বাকিগুলো জিনিসটা আমি প্রত্যেকটা মুখে মুখ বলে সময় নষ্ট করার কিছু নাই, এভাবে প্রত্যেকটাতে আছে। দেখো বাক্য, বাক্য রূপান্তর, এখানে এখানে বোর্ড বইয়ের পাশাপাশি কিছু এক্সট্রা বই আছে। হ্যাঁ, বাংলায় তেমন থাকবে না, যেমন বাংলায় আমাদের একটা কনসেপ্ট নোট আছে, এটা আমরা কখনো নোট দিতে পারি, কখনো আমাদের টেক্সট বইটা বলবো তোমরা বোর্ড বইয়ের পাশাপাশি আমাদের যেটা একটা টেক্সট বই আছে, এমসিকিউ বই না, একটা টেক্সট বই, ওটা পড়বা। তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণ ও নীতি মাহবুবুল হক ইন্টারমিডিয়েটের ব্যাকরণ বই আছে না, ওখান থেকে একজন বিসিএস প্রার্থীর বাসায় এই যে যে তিনটা বইয়ের নাম বলা হলো এগুলো থাকতে হবে, এবং এটা রিটেন পরীক্ষা পর্যন্ত লাগবে তোমার। তাহলে কি কি, একটা 9-10 বোর্ড ব্যাকরণ বই, আর একটা কিসের ইন্টারের বলো না, একটা কিসের ইন্টারের, তাহলে একাদশ দ্বাদশ লেভেলের একটা বড় ব্যাকরণ লাগবে, পুরানো লাইব্রেরি থেকেও জোগাড় করতে পারো। কারণ রিটেন পরীক্ষায় ইন্টারমিডিয়েটে যেভাবে একটা প্রশ্ন এবং তার উত্তর 5 নাম্বারের জন্য উত্তর করতে হয়, বিশেষ রিটেন পরীক্ষায় হুবহুভাবে ব্যাকরণ উত্তর করতে হবে। এই জন্য আমাদের সাপোর্ট লাগবে কিসের, ইন্টারমিডিয়েটের বড় গ্রামারগুলার এটা তোমার সংরক্ষণে লাগবে। এরপরে হেল্প অ্যান্ড টেক্সট নোট, কনসেপ্ট নোট এই বইটাই। তারপরে হচ্ছে পদ কোত্থেকে পড়বা আছে, এভাবে জিনিসগুলো স্পেসিফিক করে দেওয়া আছে। তার মানে তুমি দেখো এই জায়গাটাতে অনেক বেশি পড়া ওরকম কি মনে হয়েছে? কোন স্টুডেন্ট যদি খুব বেশি ইয়া করে, মানে হালকা হালকাভাবেও পড়াশোনা করে, সে যদি এই সবগুলা জিনিস পড়ার জন্য তার কাছে অনেক বেশি সময় লাগবে না। কিন্তু এখানে কাজ হবে কি, অনেক বেশি পড়া দিয়ে তোমাকে টায়ার্ড করা নয়, তোমার বেসিকটা ক্লিয়ার করার জন্য তুমি এটা এটা পারো, হ্যাঁ পারি, এটা পারি, এটা মানে সবগুলো জিনিস তুমি বোঝার দক্ষতাটা তোমার ডেভেলপ হবে এরকম। এবং কোর্সটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন প্রথম বছর যারা পড়বে, এখানে যেহেতু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্টরা পড়বে, তাদের যেন একাডেমিক যে পড়াগুলো আছে ওই পড়াগুলোর পাশাপাশি এক্সট্রা সময়ে সে শেষ করতে পারে। সবচেয়ে সহজ অংশটা আমি দেখালাম বাংলা, এটা হচ্ছে ব্যাকরণ অংশ। এবার আসো সাহিত্য, এখানে কয়টা পার্ট, দুইটা, একটা হচ্ছে ভাষা আর একটা হচ্ছে কি সাহিত্য। সাহিত্যের জন্য তুমি কি করবা? সাহিত্যের জন্য আমাদের তো কমন একটা বই লাগবে। মনে করো এই কোর্সে আমাদের 200 জন সংযুক্ত আছে, এখন 200 জন সেম জায়গা থেকে যদি সোর্স অফ রিডিং মেটেরিয়ালস যদি তারা না পায়, তাহলে বলে তারা গুছিয়ে পড়তে পারবে না। এই জন্য আমরা সাহিত্যের জন্য আমাদের বেস হিসাবে নিব ইন্টারমিডিয়েটের টেক্সট বইটা। বোর্ডের একটা বই আছে না, যে কোনো দোকানে 100-150 টাকা 120 টাকা দিলে পাবা ইন্টারমিডিয়েটের বোর্ড বই। তাহলে এখানে আমরা ইন্টারমিডিয়েট বোর্ড বইতে যে সকল রাইটার আছে, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এর বাইরে রিটেন পরীক্ষা আসবে না। আমি বুঝতে পারছি? তাহলে প্রথমেই তোমাকে জিনিসগুলো সম্পর্কে জানানো। এখন ধরো তুমি এই জিনিসগুলো পড়ার পরে যখন প্রিলিড পড়া পড়বা, তখন তুমি আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে যখন তুমি খুব ভালোভাবে জানো, এখন আখতারুজ্জামান ইলিয়াসের কোনো বই মনে রাখা তোমার জন্য কখনো কঠিন হবে না। এটা কি নেটওয়ার্ক সমস্যার কারণে নাকি? এখানে তো দেখতে পাচ্ছি স্ক্রিনটা চলে গেছে। একটু বুঝলাম না, মানে আমাদের ডিসপ্লেটাই দেখা যাচ্ছে না। যারা অনলাইনে আছেন আপনারা কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু একজন রেসপন্স দেন। অন্য কেউ একজন হয়তো পিন করে দিয়েছে ওনার ইয়েটা। হ্যাঁ এখন দেখা যাচ্ছে হয়তো, হ্যাঁ আচ্ছা। এখন এবার মন দিয়ে শুনবেন, যত সামনে আসবে তত তথ্য আসবে, আমি তথ্যের দরকার এগুলো তো নিশ্চয়ই শেষে রাখছি, এটা তো কমন সেন্সের বিষয়। হ্যাঁ এবার আসেন সাহিত্য। সাহিত্যের প্রিপারেশনটা কীভাবে হবে? সাহিত্যের প্রিপারেশনের বেস বই হিসেবে আমরা কাকে নিব? ইন্টারমিডিয়েটের টেক্সট বই। এখন এখান থেকে আমরা এগুলো নিয়ে ক্লাস হবে। ক্লাস শিক্ষক পড়ানোর সময় মনে করো বঙ্কিম, আখতারুজ্জামান ইলিয়াস, রোকেয়া সাকা, অথবা সুকান্ত, এই কয়েকজন রাইটারকে আমরা 1 নম্বরে রেখেছি। শিক্ষকের কাজ কি? শিক্ষক হচ্ছে এই রাইটার সম্পর্কে টোটাল একটা ব্রিফ তুলে ধরবেন। কারণ হচ্ছে এখানে রিটেন পরীক্ষায় দেখা যাচ্ছে একটা প্রশ্ন তোমাকে আমি বললেই বুঝবা, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত একটি উপন্যাস সম্পর্কে লিখুন। এখন তুমি লাল সালু পড়েছো, তার আরো উপন্যাস আছে না? এখন একজন লেখক সম্পর্কে তো এখন সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা লাল সালু এইটুকু জানলে কি যথেষ্ট? তোমাকে 6 নম্বরের জন্য লিখতে বলা হয়েছে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত যে কোনো একটা
কি করা। হ্যাঁ, একটা একটা তোমার রিটেন পরীক্ষায় গ্রন্থ সমালোচনা একটা বিষয় আসে পরীক্ষায়, মন দিয়ে শুনো, কি আসে? গ্রন্থ সমালোচনা। এখন গ্রন্থ সমালোচনা মানে একটা গ্রন্থ সম্পর্কে তোমার টোটাল সমালোচনা করতে হবে, এবং এটার মার্কস থাকে হচ্ছে 15 নাম্বার। কয় নাম্বার? 15। এখন একবার মনে করো কখনো কখনো সহজ আসে, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কোনো একটি নাটকের বা উপন্যাসের সমালোচনা লিখুন। তাহলে তুমি তুমি যেটা জানো ওটা সম্পর্কে লিখে দিলা। ভাষা আন্দোলন ভিত্তিক যে কোনো একটা বইয়ের সমালোচনা লিখুন, লিখে দিলা। কিন্তু যখন সৈয়দ আলিউল্লাহ রচিত যে কোনো একটি উপন্যাসের সমালোচনা লিখুন 15 নম্বরের জন্য আসবে, তখন তুমি সৈয়দ আলিউল্লাহ রচিত লাল সালু এইটুকুর বাইরে যদি না জানো লিখতে পারবা? এই বিষয়গুলোর ভিত্তিটাকে মজবুত করার জন্য এখন থেকে কাজ করা হবে। এখানে কিন্তু তাহলে স্যার হাজার হাজার লেখক আছে, কোন লেখকগুলো সম্পর্কে পড়বো? এটা তুমি বুঝবা না বলেই তো ক্লাস। এবং কোনটা পরীক্ষায় আসতে পারে, কোনটা লেখার উপযোগী, শিক্ষক সহজে ব্রিফ করে দেওয়াটাই শিক্ষকের কাজ। কথা বুঝতে পারছি? এভাবে জিনিসগুলো করবে। এখানে দেখো একাদশ দ্বাদশ শ্রেণীর টেক্সট বইয়ের আলোচ্য গদ্য ও পদ্য, বাংলা ভাষা ও সাহিত্য। ওটা আমাদের ওখানে যেহেতু আমাদের এই বইটাতে 2বার উল্লেখ করা হয়েছে, এটা আগে উল্লেখ করেছি আমরা টেক্সট বইটা। কেন? ওখানে মনে করো নজরুল নজরুল নজরুলের গুরুত্বপূর্ণ যে সমস্ত সৃষ্টিকর্ম ওগুলোর সারমর্ম উল্লেখ করা আছে বইটাতে। রবীন্দ্রনাথ যেটা পরীক্ষা আসা, মনে করো তোমার বঙ্কিমের 5টা উপন্যাস, এই উপন্যাসগুলোর প্রত্যেকটার নাম দিয়ে একটা একটা আধা পৃষ্ঠার সামারি দেওয়া আছে, ওই জিনিসটা ওখান থেকে পড়া। এভাবে আমরা সাহিত্যের উপরে একটা আনবো। এখানে কিন্তু আরো কিছু লিখি নাই, এখানে আমরা কতগুলো তোমাদেরকে আরো কিছু কাজ দিব। যেমন আমরা স্পেসিফিক করে দিব রবীন্দ্রনাথের এই 4টা ছোট গল্প পড়ো। কেন? প্রিলিমিনারি পরীক্ষায় ছোট গল্প থেকে চরিত্র আসে, ভাইবা পরীক্ষায় তুমি রবীন্দ্রনাথকে লেখক হিসেবে ভালো লাগে বললা। এখন ভালো লাগে কেন ভালো লাগে? তুমি বললা কবিতা, না স্যার আমি কবিতা অত ভালো লাগে না, আমি গল্প পড়ি এবং আমি ছোট গল্পগুলো আমার অনেক বেশি টানে, এবং আসলে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো টানবার জায়গা। এখন তুমি যদি বলো রবীন্দ্রনাথের ছোট গল্প কি কি পড়ছো, এখন তুমি যদি 3-4টা গল্পের নাম বলে দিতে পারো, গল্প সম্পর্কে 2-একটা কথা আউড়াইতে পারো, তোমার ইমপ্রেশনটা চেঞ্জ হবে। এই সমস্ত জিনিস চিন্তা করে প্রিলি রিটেন বাইবার্স অল ফ্যাক্ট একটা চিন্তা করে এই কাজগুলো করাবো। আমি বুঝতে পারছি। কিন্তু আমাদের সাহিত্যের জন্য বেস বই কি? ইন্টারের টেক্সট বই। এটা শেষ করাই অনেক কঠিন হবে, তবু আমরা ওভাবে আগাবো। এবার আসা গণিত। গণিতে কোনো এমসিকিউ হবে না প্রথম বছরে। দ্বিতীয় বছর প্রতিটা ম্যাথ করার জন্য তোমাদেরকে একটা আলাদা করে প্রতিটা ক্লাসের জন্য একটা লেকচার শিট দেওয়া হবে, প্রিন্টেড শিট নিয়ে শিট বেসড টপিক বেসড টিচাররা পড়াবেন। ওটা হচ্ছে বেসড অন বিসিএস প্রিলিমিনারি সিলেবাস। এটা হচ্ছে স্টেপ 2-তে গিয়ে। স্টেপ 1-এ কি? স্টেপ 1-এ স্টেপ 3-র কাজ করব, অর্থাৎ বিসিএস রিটেন পরীক্ষায় কি অঙ্ক এমসিকিউ আসে না লিখতে হবে, এবং অঙ্ক না পারলেই তো তুমি ক্যাডার হওয়া বঞ্চিত। শুধু বিসিএস না, কোনো চাকরি হবে না তুমি যদি অঙ্ক বা ম্যাথমেটিক্সের একটা বেসিক জায়গা না আসে। আমি বুঝতে পারছি। আর ক্লিয়ার কথা হচ্ছে 9 গ্রেডের একটা জব যদি তুমি চাও, লিখিত পরীক্ষা আছে। 9 গ্রেডের যে কোনো 9 গ্রেডের পরীক্ষা কি আছে? রিটেন পরীক্ষা আছে। রিটেন পরীক্ষায় ম্যাথ কি এমসিকিউ না লিখিত? লিখিত। এই জন্য প্রথম বছর ম্যাথ হবে লিখিত, এবং এর জন্য নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বোর্ড বই, একাদশ ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ এবং গাণিতিক যুক্তি আসাদুজ্জামান একটা বইয়ের মেনশন করেছি। এখানে বোর্ড বইগুলা অবশ্যই কম্পালসরি, এবং এখানে টোটাল ম্যাথ করানো হবে কিভাবে? লিখিত বলো না, টোটাল ম্যাথ করানো হবে কিভাবে? লিখিত। তুমি শর্টকাট এবং ফুল যে কোনো মেথড এগুলো লিখেই করিয়ে দেখানো হবে, এবং বই বেসড। এই ম্যাথ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ব্যাপারটা বুঝছো? খাতা থাকবে, বই থাকবে, বই থেকে স্কুলে হাই স্কুল লাইফে যেভাবে করছি ওভাবেই করবো, জীবনে আরেকবার শেষবার গুছিয়ে ফেলবো নিজের ফিউচার একটা অ্যাসিউরেন্সের জন্য। এবার আসো ইংলিশ একটু অবশ্যই গুরুত্ব বেশি, কারণ বিসিএসটা হবে ইংরেজির উপর ভিত্তি করে। এই জন্য বিসিএসকে আমরা ইংলিশকে আমরা অবশ্যই এখানে 3 স্তরের প্রিপারেশন থাকবে। বিশেষ করে যখন তুমি প্রিলি ফুল কোর্সে নিয়ে যাবে, স্টেপ 2-তে নিয়ে যাবো, তখন আমরা টোটাল লেকচার 1, লেকচার 2, লেকচার 25 পর্যন্ত ভাবে আগাবে। কিন্তু এই স্টেপ 1-এ আমরা যেটা করেছি, পার্ট 1-এ আমরা গ্রামারের জন্য ক্লাস রেখেছি মাত্র কয়টা? 6টা। এগুলো গ্রামার ক্লাস কিভাবে হবে সকলে আমরা জানি, আমরা সারা জীবন এগুলো পড়ে আসছি। এবং তুমি এখানে আমার যারা অডিয়েন্স আছে অনলাইন অফলাইনে সকলেই মানসিকভাবে প্রস্তুত আছো। ইংরেজি মানে কি গ্রামার দিবে আর কি, পার্সেন্টেজ দিবে, অ্যাডজেক্টিভ দিবে, টেন্স দিবে, এগুলো আর কি না। এখানে আমি তোমাকে রিটেনের জন্য আগে রেডি করব। অর্থাৎ তুমি আসল পরীক্ষাটা কি? রিটেন।
এর জন্য কাজ করাবো। আবার ভাইভাতে ইংরেজি লাগে না, তার জন্য আমরা এই বেসিক কোর্সে কাজ করে রাখবো। এটা হচ্ছে পার্ট 2-তে রাইটিং। এখানে রাইটিং নিয়ে কাজ করব। রাইটিংয়ের জন্য কিছু বেসিক জায়গা এখানে দেখানো হয়েছে, কিন্তু আসলে এখানে কমপক্ষে আর 3 গুণ ক্লাস হবে। কিন্তু ক্লাস বেশি বলে কম দিলে ব্যাপারটা অনেকেই মার্ক করে রাখবে, এই জন্য আমরা কম বলে বেশি দিব, ওভাবে স্টেপ রেখেছি। পার্ট 2-তে আমরা রাইটিং শেখাবো। ইভেন কোনো কারণে তোমার বিসিএস হয় নাই, তুমি ব্যাংকের দিকে যাচ্ছ, যদিও বেসিক কোর্সের টার্গেটটাই হচ্ছে অবশ্যই ক্যাডার হবে, প্রতিটা মাথা এখানে কাউন্ট করব, প্রতিজনকে স্পেশাল একজন হিসেবে গুরুত্ব দিব। এই জন্য এখানে র্যান্ডম অনেক স্টুডেন্ট ভর্তি করাবো না, আমি বুঝতে পারছি। এই জন্য বেসিক কোর্সের কোনো কোর্স ফি কম টম কোনো কথা নাই, কোনো কথাই শুনবো না, হইলে হোক না হলে নাই, বুঝতে পারছি। কারণ এখানে আমার টার্গেট হচ্ছে অনেক স্টুডেন্ট করে অনেক ব্যবসা, ওটা না, এটা এখানে টার্গেট হচ্ছে 100 জন থাকবে, 100 জনে ক্যাডার করে এক্সাম্পল সৃষ্টি করা, এবং এই জন্য এখানে অনেক বেশি এক্সট্রা এফোর্ট থাকবে। এখানে রাইটিং নিয়ে আমরা কাজ করাবো। তারপরে পার্ট 3-তে গিয়ে এখানে কি আছে, রিডিং বলো না, কি আছে, রিডিং। রিডিং জিনিসটা কি? রিডিং হচ্ছে তোমার আইএলটিএস একটা রিডিং আছে না, অনেকে আইএলটিএস করছো বা যারা আইএলটিএস করেছো তারা জানো। রিডিং বিষয়টা হচ্ছে বিসিএস রিটেন পরীক্ষায় ইংরেজি কয় নাম্বার বলছিলাম, কয় নাম্বার বলো, 200 বলো না। বিসিএস রিটেন পরীক্ষা ইংরেজি কয় নাম্বার, 200। তাহলে এই 200 নাম্বারের মান বন্টনটা একটু জানা দরকার এখন থেকে, যেন তুমি কোর্সে জয়েন না করলেও আমার কথাটা শুনে তুমি নিজেকে রেডি করার জন্য অবচেতন মনে কিছু কাজ করতে পারো। এখানে প্রথম 100 নাম্বার হচ্ছে আসবে কি জানো, একটা প্যাসেজ। প্রথম 100 নাম্বার কি, একটা প্যাসেজ। প্যাসেজটা পড়ে 100 নাম্বার অ্যান্সার করতে হবে। প্যাসেজ পড়ে 100 নাম্বারের অ্যান্সার করা, এটা আইএলটিএসের অবশ্যই আইএলটিএস পরীক্ষার চেয়ে অনেক বেশি কঠিন, এবং অবশ্যই আইএলটিএসের তুলনায় বিসিএস একটা রিটেন পরীক্ষাটা অনেক উপরের পরীক্ষা। আইএলটিএস পরীক্ষা দিয়ে কারা একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পাস করা স্টুডেন্ট আইএলটিএস দিতে পারে, ওকে বিসিএস দিতে পারবে? বিসিএস রিটেন একটু উপরের লেভেলের না? হ্যাঁ, তাহলে এখানে একটা প্যাসেজ পড়ে প্যাসেজ থেকে সলভ করার দক্ষতা ডেভেলপ করা, এটা যদি তুমি প্র্যাকটিক্যালি তোমাকে যদি কাজটা না শেখাই, রিটেন যখন কোচিং করবা তোমাকে আমি প্র্যাকটিস করানোর জন্য ক্লাস দিয়েছি 3টা ক্লাসে যে যতটুকু ধরতে পারছো, এর বাইরে তোমাকে নিয়ে কাজ করার সময় আমার আসলেই নেই, আমার না কারোই নেই। তোমাকে আরও ক্লাস করাইতে হবে, তোমাকে ট্রান্সলেশন শিখাইতে হবে, তোমাকে অন্য কিছু দেখাইতে হবে। এই জন্য এই পার্টে আমরা এখানে ক্লাস রেখেছি, এবং এখানে আমরা বই হিসেবে রেখেছি, দেখো ইন্টারমিডিয়েটের টেক্সট বই, যেন কম দামে কিনা পায়, স্ট্যান্ডার্ড হয়। ইন্টারের যদি ইংরেজি বইটা কিনো দেখা যাবে 70-80 টাকা 50 টাকা দিয়ে পাচ্ছ একটা বোর্ড বই, ইংলিশটা ছোট বাংলার মতো দাম বলো না, তাহলে 50 টাকার একটা বই, ওটা থেকে যেমন এই 45তম বিসিএস রিটেন পরীক্ষায় ইকো ট্যুরিজম নিয়ে একটা প্যাসেজ আসছে, এবং ইকো ট্যুরিজম নিয়ে ইন্টারের বইতে প্যাসেজ আসে, বুঝতে পারছি কিনা? এই জন্য স্ট্যান্ডার্ড সবাই সহজে কিনে আনতে পারবে, এবং আমরা নির্দিষ্ট একটা জায়গা থেকে এক্সারসাইজ করাইতে পারবো। রিডিং বলতে ওই জায়গাটা। এবং এখানে আরও কাজ আছে। প্রথম লেভেলে তো আমরা ইন্টারের বই থেকে করাবো, ইন্টারের বই আবার পত্রিকার তুলনায় সহজ ওরকম না, ইন্টারমিডিয়েটের বইয়ের ইংরেজি স্ট্যান্ডার্ড ইংরেজি। হ্যাঁ, তো এর পাশাপাশি আমরা কি নিয়ে কাজ করব, নিউজ পেপার নিয়ে, এবং আমরা এখানে শিট দিব। কোন জায়গা থেকে শিট দিব, অর্থাৎ পার্টিকুলার জায়গা থেকে, যদিও আমরা বেসিক কোর্সে কোনো শিটের কমিটমেন্ট নাই, কিন্তু এখানে অনেকগুলো আসলে শিট লাগবে, এগুলা আমরা যখন যেটা দরকার টিচার উপযুক্ত জায়গা থেকে এক্সারসাইজ করার জন্য দিবে। তাহলে আমরা আমাদের ইংলিশের পার্ট 3 কি পাইলাম, রিডিং। একটু হাজিরা দাও। পার্ট 1-এ কি, বেসিক গ্রামার। পার্ট 2-তে কি, রাইটিং কিভাবে শিখবা। এখানে রাইটিং স্ট্রাকচার না, কারণ রাইটিং স্ট্রাকচার বেসড এই লেভেলেই আর একটা পার্ট আছে, বেসিক রাইটিং। অর্থাৎ আমি তোমাকে একটা কথা বলি, সেন্টেন্স এক্সপানশন। তুমি যদি কোনো একটা বাক্য লিখো, তুমি দেখা যাচ্ছে কোনো সিম্পল সেন্টেন্সের বাইরে কমপ্লেক্স করতেই পারো না, অথবা কোনো একটা সিম্পল সেন্টেন্সকে 3টা সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে এসে শব্দ তোমার আসেই না, অথবা তুমি শব্দ বসাও, আগেরটা পরে বসাও, পরেরটা আগে বসিয়ে দাও। এই যে সেন্টেন্সকে এক্সপানশন প্রসেস, এগুলো আমরা এখানে শেখাবো রাইটিংয়ে। এরপরে আসবে রিডিং। এখন পার্ট 3 দেখো, এখানে আরেকটা পার্ট আছে, এই রিডিং এর সাথে এখানে স্পিকিং একটা জিনিস দেওয়া আছে না, দেখো এটা এখানে হচ্ছে বানান ভুল আসছে, এটা মূলত রিডিং না, এটা হচ্ছে বলো স্পিকিং না, আসলে এটা কিসের জন্য আমরা টার্গেট করছি, ভাইভা পরীক্ষার জন্য। এবং এখানে আমরা কি রেখেছি, ডিবেট। যারা অফলাইনে তাদেরকে আমরা গ্রুপ করে দিব, গ্রুপ 1 গ্রুপ 2 পার্টিকুলার বিষয় ধরে দিব, ইংলিশে ডিবেট করবা, ভুল হোক হাবি যাবি দুনিয়ার মুখ দিয়ে যা আসে তা বলবা, বলতে বলতে এক সময় গিয়ে একজন মডারেটর থাকবে, আমি থাকলাম, আর যারা অনলাইনে থাকবে, অনলাইনবাসী আপনারা যারা
এই স্ট্রিম ইয়ার্ড আছে, জুম আছে। বিশেষ করে ডিবেট আমরা আগেও করছি, এটা একেবারে নতুন করবো এরকম না, অন্যভাবে আমরা বিশেষ করে 41-এর ভাইভাতে আমরা এই কাজ করেছি। স্ট্রিম ইয়ার্ডের প্রভাষণ দিয়ে আমরা সবাইকে এদিকে 5 জন এদিকে 5 জন জয়েন করালাম, এরা বক্তব্য দিবে, বক্তব্য দিবে, সবাই সবাইকে দেখবে, অনলাইনে ডিবেট হবে। এই জিনিসগুলো কত বেশি এগিয়ে দিবে, এটা একটা ভাইভা হচ্ছে গেম চেঞ্জার। ভাইভাতে দেখা যাচ্ছে একজন হচ্ছে রিটেন পরীক্ষার নাম্বার পেয়েছে কত 580, সে ক্যাডার, সে পাইছে নন ক্যাডার। আরেকজন পেয়েছে 531, সে পাইছে অ্যাডমিন ক্যাডার। খেলা শেষ। 50 নম্বরের পার্থক্য না, এখানে কয় নম্বরের পার্থক্য? 50 নম্বরের পার্থক্য। দেখা যাচ্ছে এই লোক ভাইভাতে পেয়েছে 180, এই লোক ভাইভাতে পেয়েছে 105। আমি বুঝতে পারছি। তাহলে একটা ভাইভা 200 নম্বরের, এটা সারা জীবনের সবকিছু সব হিসাব নিকাশ চেঞ্জ করে দিতে পারে। তাহলে তোমার এত চেষ্টা, তুমি এত ভালো স্টুডেন্ট, খুব ভালো লিখতে পারো, তুমি বাংলা লেখার সময় কোনো একটা বিষয়ে তোমাকে যখন লিখতে দেই, 1 বছর পরে তোমার 1 পৃষ্ঠা লেখা দেখার পর অন্যরা যেন ফ্যাসিনেটেড হয়, একজন এক্সামিনার যেন মুগ্ধ হয়। এখন স্যার আমাদের কি আপনি এত দুর্বল ভাবছেন আমরা বাংলাও লিখতে পারি না? পারো। তোমার লেখাটাকে অ্যাট্রাকটিভ করার জন্য তোমাকে যখন সাহিত্য সমালোচনা করতে দিলাম, তুমি যেভাবে লিখবা, তুমি যখন একটা রচনা লিখবা তুমি সেভাবে লিখবা না। তুমি যখন একটা রিপোর্ট লিখবা তুমি যেভাবে লিখবা, তোমাকে যখন একটা সামারি করতেছি তুমি সেভাবে লিখবা না। আমি বুঝতে পারছি কিনা? লেখার এক লেখনের একটা ধরন আছে না, একটা কাঠামো আছে না, একটা মেজাজ আছে না, এই স্ট্রাকচারগুলো শেখানো। কোন টাইপের লেখার ল্যাঙ্গুয়েজের মুড কেমন হবে, মুড অফ এক্সপ্রেশন কেমন হবে, কোন ধরনের লেখার স্টার্টিং কিভাবে হবে, মিডল পয়েন্টে তুমি কি ধরনের কোন অবস্থায় থাকবা, তোমার এন্ডিং কিভাবে হবে। এখন কোন ধরনের লেখায় এন্ডিং থাকবে, কোন ধরনের লেখায় এন্ডিং থাকবে না। তুমি যদি একটা প্যারাগ্রাফ লেখার সময় প্যারাগ্রাফের শুরু এবং শেষ যে ধরনের, একটা রিপোর্ট লেখার সময় তুমি শুরু এবং শেষ সেরকম থাকা যাবে না। এই যে ব্যাপারগুলো, এগুলোই এখানে শেখাবো। এবং কে শিখাবে? অনেক হাইফাই কোয়ালিফাইড মানুষজন। দেখা যাবে বেসিক কোর্সে অনেক কি টিচারগণ ক্লাস নিচ্ছে। যেমন আমি ওই দিন হাবিব স্যার ক্লাস নিচ্ছে রিটেনে, অসাধারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ করা, দাড়িওয়ালা মানুষ। এই সেন্টেন্স এক্সপানশন এগুলো এরকম। আর শিবন স্যারকে তো তোমরা চিনো, বাংলার জন্য উনি সরাসরি কাজ করবে, লিঙ্গুইস্টিক্স বা ল্যাঙ্গুয়েজের জন্য, গ্রামার জন্য। এই যে আমাদের শাহজাহান মনির স্যার চলে যাওয়ার পর, ডক্টর এনামুল হক মারা যাওয়ার পর, এরকম হয়তো ডক্টর এনামুল হকদের মতো একটা বড় ফিগার হতে যাচ্ছে ইনি, শিপন স্যার। ওই লেভেলে তুমি মানুষ পাবা না, তাও সারা বাংলাদেশে হয়তো ওই ক্যাটাগরির কাছাকাছি 2-1 জন পাবা, তবে এরকম গবেষণা করে এরকম গভীর জায়গার একজনও পাবা না। আজকেও অফিসে আছে, মগ ভাই বেরিয়েছি, এই অফিসে 3 তলায় দেখবা। ওই লেভেলের মানুষজন তোমাদেরকে এই জিনিসগুলো শিখাবে। আমি বুঝতে পারছি। সুতরাং এমনি কথা বলছি, তুমি জাস্ট এরকম কিছু না। আবারও বলে দিচ্ছি, কোনো প্রেশার থাকবে না এখানে, তুমি হেসে খেলে করবা। তোমাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা, ধাপে ধাপে স্তরে স্তরে এই জিনিসগুলা। তারপরে স্পিকিংয়ে কী জন্য রেখেছি তুমি বুঝছো তো। আবার স্পিকিংয়ের জন্য আমরা অনেকে আছি ছোটোবেলায় বিভিন্নভাবে বিভিন্ন স্পিকিং কোর্স করেছি, এই জন্য আমরা টুকটাক পারি। আবার অনেকে আছে কখনোই কোর্স করি নাই, এমনি জাস্ট মোটামুটি পারি। কিন্তু জিনিসগুলোর মধ্যে একটা কম্বাইন্ড করে জিনিসটাকে থ্রু করার জন্য, জিনিসটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন প্রেজেন্ট করার জন্য, জিনিসগুলোর জন্য ফর্মাল কতগুলো টেকনিকের প্রয়োজন আছে। যারা অ্যাকচুয়ালি স্পোকেন পড়ায় ওরা যেভাবে দিতে পারবে, এই জন্য ওই টাইপের মানুষজন সেই জিনিসগুলো শেখাবে। এবং এই জিনিস যদি তোমাকে আমি বিসিএস প্রিলি কোর্স করা অবস্থায় শিখাই, তুমি সময় দিবে না, গুরুত্ব দিবে না, অথবা তুমি সময় পাবা না। আসলে অ্যাকচুয়ালি রিটেনের সময় তো কল্পনাই করা যায় না। আর যখন তুমি ভাইভার প্রিপারেশন নিবা, তখন কি তুমি দেশের অর্গানোগ্রাম মুখস্থ করবা, হায়ারার্কি মুখস্থ করবা, ভাইভার প্রিপারেশনের জন্য ওই জিনিসগুলো দেখবা, নাকি ইংলিশে স্পোকেন প্র্যাকটিস করবা? আসলে সময় হয় না। এই রিয়েলিটিগুলা প্র্যাকটিক্যালি দেখার পরেই এই ডিসিশন। সুতরাং বেসিক কোর্সের ইংরেজি জায়গাটাকে কীভাবে ডিজাইন করা হয়েছে দেখছো। এখানে আমি বাংলা সাহিত্যে আরও অনেক কথা বলি নাই। বাংলা সাহিত্যে আমরা ডিবেট করব, একটু পরে দেখবা যে বিষয়টা, এই জন্য আমি একটু পরে দেখাচ্ছি। ডিবেট করে বাংলা সাহিত্য কেমন শেখা যায়, এই জিনিসটা আমরা রেডি করে ফেলছি এবং রিটেন এখানে আছে। এরপর আসো বাংলাদেশ বিষয়াবলী। সাধারণত মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা বেশিরভাগ প্রার্থী যখন প্রিপারেশন শুরু করে, তারা খুব মজা পায় বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ে। কারণ হচ্ছে যারা অনার্স পাস করে আসে, তখন সেই একটা তরুণ বয়সে থাকে, অনার্স পড়া পর্যন্ত বিভিন্ন পড়াশোনার পরে যখন সে দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে জানে। বাংলার বিষয়াবলী মানে কি দেখো, বাংলার বিষয় মানে হচ্ছে ইতিহাস অংশ, বাংলাদেশের গঠন মানে বাংলাদেশ কীভাবে চলে, সংবিধান, বাংলাদেশের সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলে, বাংলাদেশের এখানে বাংলাদেশের অর্থনীতি,
বাংলাদেশের বৈদেশিক নীতি এবং বাংলাদেশের উন্নয়ন, এই জিনিসগুলো পড়ার সময় তার খুব ভালো লাগে। এখানে অনেক বেশি টাইম ওয়েস্ট করে এবং এখানে বিপদের ঘটনা যেটা সেটা হচ্ছে নেসেসারি আননেসেসারি জিনিসগুলোর সাথে পার্থক্য করার জায়গাটা স্টুডেন্টরা বুঝে না। অনেক মেসি আকারে পড়া যাবে না, আবার কোনো কিছু দরকারি কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। বাংলাদেশ অ্যাফেয়ার্স এত দরকারি বিষয়, এই বিষয়টা পড়ার সময় তোমার বাংলা এসে প্রিপারেশন হয়ে যেতে হবে। বাংলা এসের নাম্বার হচ্ছে 40। এই জিনিসটা পড়ার সময় ইংরেজি এসের প্রিপারেশন, ইংরেজি এসেতে ভাষা শেখাবো, উপস্থাপন শেখাবো ইংরেজিতে, কিন্তু ইংরেজি এসে লেখার সময় তথ্য দিতে হবে বাংলাদেশ বিষয়াবলী থেকে। যেমন তোমার একটা রচনা আসছিল যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জীবনী সম্পর্কে লিখো। আচ্ছা, তোমাকে যে একটা রচনা লিখতে বলা হয়েছে, এবারে দুইটা রচনা আসছে। একটা রচনা আসছে ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, বিশ্ব উদ্বাস্তু সমস্যা, বলতেছে না কেন? বিশ্ব উদ্বাস্তু সমস্যা। বাংলাদেশে বড় উদ্বাস্তু সমস্যা আছে না? কোনটা? রোহিঙ্গা, ঠিক না? আবার ওখানে সিরিয়া থেকে ওদিকে গেছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, একটা রচনা আসছে কি আবার বলো? উদ্বাস্তু দিয়ে। আর একটা রচনা আসছে কি? জীবনী দিয়ে। বলো কি দিয়ে? আচ্ছা, উদ্বাস্তু সমস্যা, রিফিউজি প্রবলেম, প্রবলেমেটিক বা প্রবলেম রিলেটেড রচনাটা লেখার সময় তার রচনার স্টার্টিং, এন্ডিং এবং মুড অফ রাইটিং যেরকম হবে, জীবনে লেখার সময় কি একই রকম হবে? কিন্তু তুমি ফোন নিয়ে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তুমি একই ভাষায় লিখে আসবা, একরকম ভাষায় লিখে আসবা। তুমি আমি যার ওয়াজের বাইরে তোমার তো বার বই বের হয় না। কথা বুঝতে পারছি? এই জন্য এই জিনিসগুলো হাতে কলমে যদি একজন প্রশিক্ষক শিখিয়ে দেন, অটোবায়োগ্রাফি লেখার সময় এই টাইপের বাক্য লিখবা, প্রবলেম সলভের সময় এই টাইপের বাক্য লিখবা, যখন কোনো একটা ডেসক্রিপটিভ লেখা লিখবে তখন এই টাইপের লিখতে হয়। এই জিনিসগুলো শেখানোর বাইরে তুমি নিজে নিজে মাস্টার হয়ে আয়ত্ত করতে পারবা, কিন্তু সময় সাপেক্ষ, 10 বছর 20 বছরের বিষয়। কথা বুঝতে পারছি? এই হচ্ছে এই জিনিসগুলো এখানে ভাবে শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে এই প্রবলেমটা বলছিলাম, তাহলে বাংলা রচনা, ইংরেজি রচনা সব কিছুই বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আসতে হবে। এবং এই বাংলাদেশ অ্যাফেয়ার্স এমন একটা বিষয় যে বিষয়টার মধ্যে পড়ার সময় তোমার ভাইভার প্রিপারেশন হতে হবে। বলো কিসের প্রিপারেশন? ভাইভার প্রিপারেশন। ভাইভাতে তুমি বিশেষ প্রশাসন ক্যাডার প্রথম চয়েস দিলা, তোমাকে প্রশ্ন করবে সংবিধান থেকে, তোমাকে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন করবে, দেশের অর্থনীতি সম্পর্কে প্রশ্ন করবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই হয়তো একটা দুইটা প্রশ্ন তোমার চলে আসবে। অর্থাৎ তার মানে এই বিষয়টা কি কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে অনেক বেশি ভ্যারাইটি আছে না বিসিএস এর প্রিপারেশনটাতে। একদিকে হচ্ছে ম্যাথ নিয়ে মত্ত থাকা, একদিকে হচ্ছে ভাষা নিয়ে দক্ষতা বাড়ানো, আর একদিকে হচ্ছে তথ্য আহরণ। এক একটা মেজাজের, এক একটা টাইপের। এখন তথ্য আহরণের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মানে কোন ধরনের তথ্যগুলো লাগবে, এর জন্য প্রত্যেকটা জিনিসের স্তর থাকা চাই। তুমি যদি আগে যদি অনেক বড় করো, আগে যদি অনেক ছোট করো, উপরে যদি বড় করো, বিল্ডিং ভেঙে যাবে না? ওই টাইপের বিষয়। আস্তে 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 ডেভেলপ হতে হবে। এর জন্য আমরা যে কাজটা করেছি, দেখো দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, এটা করতে গেছি। দেখো নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বোর্ড বইয়ের 3য় অধ্যায় স্পেসিফিক করে দিয়েছে। এখানে কিন্তু বই একটা দুইটা একটা না, অনেকগুলো অনেক ধরনের বই আছে বোর্ড বই। হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে কোনো লেখকের বই। এটা কিসের বই? অনার্সের বই। ওইটা যখন অনার্সে তুমি পরীক্ষা দিছো, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেউ থাকতে পারো, তুমি যখন পরীক্ষা দিছো, আমি ওখানেও কসম করে বলতে পারি তুমি বই কেনো না, তুমি একটা গাইড কিনছিলা, ওখান থেকে কিছু প্রশ্ন দেখছো এবং উত্তর লিখে দিয়ে কনফিডেন্টলি তুমি ওখানে অনেক ভালো নাম্বার পেয়ে গেছো, ঠিক না? হ্যাঁ, কিন্তু ওই পড়া আর এই পড়াকে এক হবে? এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানো? ধরো তোমাকে আমি সংবিধান বললাম, অথবা মুক্তিযুদ্ধ বললাম, প্রিপারেশনটা এমন হতে হবে তুমি থরলি যে কোনো একটা বিষয়ে ইনস্ট্যান্ট বক্তব্য দিতে পারো। ভাইভাতে তোমাকে বলতে হবে তো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধুকে 25 মার্চ অপারেশন চার্জলাইটের পরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এখন তুমি একটু ভাষাভাবে জানলে হবে না? অ্যারেস্ট করে কেমনে নিয়ে গেল, স্বাধীনতার ঘোষণাপত্র চিটং কিভাবে 500 টাকা থেকে কেন ঘোষণা হলো না, কেমনে ঘোষণাটা দিল, জিনিসগুলোর খুব ক্লিয়ার একটা সেন্স, ক্লিয়ার একটা ভিউ, মুখে বলার মতো দক্ষতা লাগবে, হাতে লেখার মতো উপযুক্ত প্রিপারেশন লাগবে। এর জন্য জিনিসগুলোকে, এই জন্যই আমি বলছি এখানে স্থলভিত্তিক প্রিপারেশন দরকার। একদিনে যদি তুমি বিশাল একটা বই নিয়ে, মনে করো অ্যান্থনি মাস্কারেন হান্সের বিশাল একটা মুক্তিযুদ্ধের বই, এটা পড়লা, ওটা পড়ে তোমার ভাষা কিছু কিছু ধারণা থাকবে, কিন্তু ওটা বই পরীক্ষায় উত্তর করার মতো মেজাজ তোমার থাকবে না। আমি বুঝতে পারছি? হ্যাঁ, এই জন্য এখানে আরো বই আছে। দেখো এখানে আরেকটা বই হচ্ছে পৌরনীতি বিশ্লেষণ, নবম দশম শ্রেণী, এটা কি সে দ্বাদশ শ্রেণীর বাংলাদেশের সংবিধান, সাথে একটা সংবিধান আছে না? তাহলে স্যার অনেক টাকার বই কিনতে হবে না। আমরা এমন এমন বইয়ের নাম দিচ্ছি, সবগুলো বই মিলে দেখা যাচ্ছে 800-900 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, কারণ 50 টাকা 30 টাকা এরকম বই। আর এই সমস্ত বই তুমি কোন জায়গা থেকে নিবা? পুরাতন বইয়ের দোকান থেকে। তারপরে হচ্ছে
নবম দশম শ্রেণী পরিণতি, এভাবে এখানে আরো আছে নবম দশম শ্রেণী। এখানে একটা বই লিখে নেই, এখানে একটা লাগবে অর্থনৈতিক সমীক্ষা, প্রতি বছর একটা কি বের হয়, ওটা আবার পুরান বই থেকে নিলে হবে না। তুমি 2018 সালের অর্থনৈতিক সমীক্ষা নিয়ে এখন কি করবা, কথা বলছো কিনা, একেবারে আপডেট কিনতে হবে, ওটা এখানে আসে নাই কিন্তু ওটা লাগবে। আমাদের একটা টেক্সট বই আছে এই বাংলাদেশ বিষয় বলে, আমাদের 4টা টেক্সট, আমাদের টোটাল সবগুলো বিষয়ের মধ্যে আমাদের 18টা বই থাকলেও আমরা বইয়ের নাম দিয়েছি কয়টা, 4টা। ওই 4টা টেক্সট বই, যেমন বাংলাদেশ বিষয় বলে একটা টেক্সট বই আছে, এই বইগুলোর কোনো বিকল্প নাই বলেই আমরা দিয়েছি ওই বইগুলো। ওটা বিসিএস সিলেবাস উপযুক্ত করে টেক্সট বই, টেক্সট এমসিকিউ গাইড টাইড না, কথা বলছো, এগুলোর কোনো অপশন নাই এই বইটা। তাহলে এই জিনিসগুলো শিক্ষক কীভাবে পড়াবেন, এখানে পড়ানোর সময় ধরো দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, এই বিষয়টা। এখন তোমাদেরকে আমরা যখন ক্লাস দিব, ক্লাস যখন শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে, ক্লাসের সময় তুমি এই ক্লাসটা, ওই বইটা তুমি তোমার কাছে জোগাড় থাকবে, এবং যারা অনলাইনে আছো কোনো কারণে যদি তোমাদের হার্ড কপি না থাকে, তোমাদেরকে কিন্তু প্রতিটা বইয়ের সফট কপি আমরা পিডিএফ দিব। আর বেসিক কোর্স আমরা অনলাইন অফলাইন একসাথে একটা ইয়াতে রাখবো, অ্যাপের মধ্যে অ্যাড রাখবো। ওখান থেকে তুমি একবার রিডিং পড়ে আসলা, তারপরে টিচার এসে ওই পড়াটাকে কিভাবে বিসিএস এর কাজে লাগবে, ওই পড়া থেকে সামারিটাকে সামারাইজ করে দেওয়ার কাজটা করবে, বুঝতে পারছি। এবং প্রত্যেকটা শিক্ষককে এখানে দেওয়ার সময় আমরা এমনভাবে করব, আবারও বলছি এটা সিনিয়র শিক্ষকরা নিবে, জুনিয়র কেউ তোমাকে দেখাই দিতে আসবে এরকম না, কারণ এটা এখানে একটা নিজে থেকে বানিয়ে স্টুডেন্টকে প্রিলি রিটেন ভাইবা 3 ধাপের জিনিসের সমন্বয় করার একটা ব্যাপার আছে, যারা 3 ধাপে কাজ করে ওই টাইপের শিক্ষক দিব। তবে বাংলাদেশ বিষয়গুলো যারা পড়ান এরা সবাই এরকম, যেমন আমাদের বক্কর স্যার আছে, উনি অনেক সিনিয়র না, কিন্তু উনি ভাইবা মক ভাইবা নিচ্ছে, দেখো নাই ওই দিন একটা ওনার ভাইবা 4 মিলিয়ন ভিউ হয়েছে, তার মানে ওনারা সবগুলো ধাপে বিচরণ আছে ওনাদের। তো এখানে আরো সিনিয়র শিক্ষকরা থাকবেন। আন্তর্জাতিক একটু ঝামেলার আছে, বাংলাদেশ বিষয় বলে আমি বলার সময় তোমার ভালোও লাগছে এবং তুমি পড়ার সময়ও খুব ভালো লাগবে, এবং পরিচিত লিখছে, জানা লাগছে। আন্তর্জাতিক সমস্যা আছে, আন্তর্জাতিকের সমস্যাটা শুধুমাত্র প্রিলিতে না, রিটেনেও আরো সমস্যা, ভাইভাতে আরো সমস্যা, একটু কঠিন আছে। আইআরে যারা পড়ে তারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে বইগুলো পড়ে, এর বাইরে অন্য কোনো সাবজেক্টের স্টুডেন্টরা তেমন একটা পড়ে না। আর যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ে, বিভিন্ন কারণে এদের কিছু সাবজেক্ট ওদের থাকে, কথা বুঝতে পারছি, কিন্তু অন্যরা আমরা ওগুলোর সাথে কানেক্টেড না। হ্যাঁ, তো এখানে বইয়ের নামগুলো এই জন্য একটু খেয়াল করবা, কিছু বই আছে এক্সট্রা, এখানে কিছু টাকা দিয়ে কিনতে হবে, বেশি টাকা দিয়ে কিনতে হবে, এমন কিছু বইয়ের নাম আছে, এগুলো আমাদের বই না, এমনি বই, জেনুইন বই কিনতে হবে। দেখো একটা হচ্ছে কি বিশ্ব সভ্যতা, এটা হচ্ছে দেখো আন্তর্জাতিক রাজনীতি কোষ, কার লেখা, তারেক শামসুর রহমান। এই বইয়ের দাম কমপক্ষে 400 টাকা হবে, তার মানে এখানে দামি বই কিনতেই হবে, তুমি এটা না কিনে পারবা না। তারপর হচ্ছে আমাদের একটা বই আছে, এই বইও 400 টাকার উপরে, ইন্টারন্যাশনাল। তুমি যদি বলো যে স্যার আপনারটা নিব না, তুমি আরেকটা পাবা না, আর নাই, মানে ইন্টারন্যাশনাল সিলেবাসের উপরে এরকম একটা টেক্সট বই থেকে আরেকটা বের করে দাও, এবং তুমি আমাকে বুঝাই দাও যে আমার বইয়ের চেয়ে ওটা ভালো, আমি তোমাকে টাকাটা দিব, আমি আমার টাকা দিয়ে তোমার কিনে দিব ওই বইটা, বুঝতে পারছি, অপশন নাই আমাদের বাইরে। আচ্ছা, এবার আসো, এখানে সবসময় কি পত্রিকা ও সম্পাদকীয়, এই সম্পাদকীয় আন্দাজি না, আমরা মেনশন করে দিব, আমরা জোগাড় করে দিব, মানে কোন কোন আর্টিকেলগুলো তোমার লাগবে এটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা নিজেরা জোগাড় করে রেডি করে দিব, কখনো কখনো হয়তো শীট বানিয়ে দিব, ফটোকপি তুমি করে নিবা, হ্যাঁ এভাবে। তারপরে একই, তারপরে হচ্ছে দেখো এখানে এসে ভূগোল নবম দশম শ্রেণীর ভূগোল বই থেকে পড়বা, আন্তর্জাতিক, বুঝো নাই, আমি ভূগোল নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি কি নিয়ে, কিন্তু বইয়ের নাম কি, ভূগোল বই থেকে তুমি আন্তর্জাতিক পড়বা, আমি বুঝতে পারছি। এই জন্য এই যে জিনিসগুলো নিয়ে আমরা আসলে অ্যানালাইসিস করছি, কোন জিনিসটা কোন টপিকটা কোন বইয়ে ভালো আছে, এই জিনিসটা অ্যানালাইসিস করে তোমার জন্য আমি রেডি করে দিয়েছি, এই হচ্ছে বিষয়। তারপরে আন্তর্জাতিক বিজ্ঞান সহজ, বিজ্ঞান দেখতে কঠিন লাগবে, যারা নন সায়েন্সের আছো তোমাদের কাছে মনে হবে বিজ্ঞান না কঠিন, আমার দ্বারা হবে না, বিসিএস যে টাইপের বিজ্ঞান আসে, ইভেন রিটেন সহ অনেক কঠিন কিছু না। এবং আমাদের এখানে ডাক্তার আরএফ স্যার ক্লাস নেন, ডাক্তার চিরং মেডিকেলের একজন ডাক্তার, এমবিবিএস বিসিএস ডাক্তার, এমনি বেকার ডাক্তার না, অনেক ভালো ডাক্তার। হ্যাঁ, তো উনি পড়ায় একেবারে ঝরঝর করে ক্লিয়ার করে দিবে। এবং বিজ্ঞানে আমরা তোমাদেরকে বেশি কঠিন জায়গায় নিয়েও যাব না, কারণ অপ্রয়োজনীয় কষ্ট করানোর কিছু নেই। এখানে তুমি
কিছু জিনিস তোমার ধারণার বাইরে থাকতে পারে। একটা হচ্ছে দেখো বিজ্ঞান আছে তো, নবম দশম শ্রেণীর বোর্ড বই, বোর্ড বই মানে সাধারণ বিজ্ঞান বই, সাধারণ বিজ্ঞান বই। কিন্তু তুমি কিন্তু জীববিজ্ঞান বইটা যে তোমাকে আমি দিব এটা তুমি পাবো নাই, বুঝছো কিনা? এখন 9-10-এর সায়েন্সের কোন বই? জীববিজ্ঞান বইটা লাগবে। হ্যাঁ দেখো জীববিজ্ঞান বইটা লাগবে। দেখো রসায়ন বিজ্ঞান অর্থাৎ নবম দশম শ্রেণীর বিজ্ঞানের সব বই লাগবে তোমার। কারণটা কি? কারণটা কি স্যার, প্রিলিমিনারিতে বা অন্যান্য কোচিংয়ে আমরা কোথাও তো দেখি না যে সাধারণ বিজ্ঞানের বাইরে বিজ্ঞান নিয়ে কাজ করাতে। আমরা কারণ দেখছি 45তম বিসিএস প্রিলি প্রশ্ন, আমরা কারণ দেখছি 43, 45, 44 রিটেন পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন, অর্থাৎ যেগুলো ওই বইগুলা থেকে পড়তে হবে। বুঝতে পারছি? তাহলে তোমার টেনশন কি, আর আমরা তো এখানে ক্লাসে পড়িয়ে দিব, জিনিসগুলো সলভ করে দেবো, শিখিয়ে দিব। বুঝতে পারছি? তাহলে বই হিসাবে এখানে কি কি পাচ্ছ? নবম দশম আমি আলাদা করে আর দেখাচ্ছি না আর কি। জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান 3টে বই লাগবে। আবার কোনটা লাগবে? মানবিক বিভাগের জন্য যে একটা বিজ্ঞান বই আছে সাধারণ বিজ্ঞান, ওই বইটাও লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে ওখানে আমরা 80% কাজ করবো সাধারণ বিজ্ঞান বই থেকে। কিছু কিছু জিনিস আছে যেগুলো ওই অন্যান্য বই থেকে লাগবে। ইন্টারের কোনো সায়েন্সের বই লাগবে না। তারপরে হচ্ছে ভূগোল, ভূগোল আলাদা করে প্রিলিমিনারিতে আছে। আমি ভূগোল না রাখতে বলছিলাম বেসিক কোর্সে, আবার বলছি ভূগোল বেসিক কোর্সে না রাখার কথা ছিল, কিন্তু ভূগোল যারা কোর্স প্ল্যানটাকে ডিজাইন করার জন্য আমার চেয়েও বেশি সময় দিয়ে গবেষণা করছে তারা ভূগোলকে রাখছে। তাদের যুক্তি ছিল আমার কাছে, স্যার প্রিলির জন্য ভূগোল হিসেবে তার একটা মানসিক ক্লিয়ার আত্মবিশ্বাস থাকবে, পাশাপাশি এই জিনিসগুলো তো রিটেন পরীক্ষায় লাগবে। মানে এই জিনিসগুলো রিটেন পরীক্ষায় ভূগোল হিসেবে থাকবে না, এগুলো থাকবে বাংলাদেশ বিষয়াবলী হিসেবে। তাহলে পড়া তো হলো স্যার, এবং স্টুডেন্টরা একটু আত্মবিশ্বাস বাড়বে। হ্যাঁ আমি কিন্তু এই অংশটা না রাখতে বলছিলাম। এখানে আমরা পড়বো কি কি বলো? এই নবম দশম শ্রেণীর বোর্ড বই, এবং এখানে একটা বইয়ের নাম লিখে নেই, হেল্পলাইনের ভূগোল বই বেশি ভালো। সব কিছু, যদিও এটা ওই 4টা বইয়ের কথা বলছিলাম, এর বাইরের বই 100 টাকার বই, মাত্র 100 টাকা দাম। এই বইটা একেবারে সব কিছু গ্রাফিক্যালি এত ক্লিয়ার করে, এত ওয়াইডলি লেখা, এটাও তোমরা নিতে পারো, মানে 100 টাকা এক্সট্রা গেলেও। এই হচ্ছে ভূগোলের। এরপরে হচ্ছে কম্পিউটার, এটাও বেসিক কোর্সে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়াতে হবে, কারণ রিটেন পরীক্ষায় 35 নম্বরের আইসিটি আসে, প্রিলি পরীক্ষায় কয় নাম্বার? 15 নম্বর। তার মানে আইসিটির বিশাল একটা অংশ প্রভাব এখানে আছে। আইসিটি খুব সহজে আয়ত্ত আনা যায়, মাঝে মধ্যে আইসিটি অনেক কঠিন আসে, যেমন 40তম বিসিএস আইসিটিতে হয়তো কঠিন প্রশ্ন আসছে 40-এ, ইঞ্জিনিয়াররাই অনেক প্রশ্ন বুঝতে পারেনি। ইঞ্জিনিয়ার যারা তারা মাঝে মধ্যে এরকম উদ্ভট বা এরকম কঠিন পরিস্থিতির শিকার হতে পারো। যখন অনেক কঠিন আসবে তখন যেন তুমি প্রতিযোগিতা থেকেই ছিটকে না পড়ো, তার জন্য শুরু থেকেই একটা গোছানো প্রিপারেশন দরকার। আর আধুনিক টাইমে বর্তমান আইসিটির যুগ, আইসিটির সাথে এমনিতেই আমরা ডেইলি লাইফের মধ্যে কানেক্টেড। এই জিনিসগুলোকে যখন আরো একটু ভেতর থেকে জানবো ভালো লাগবে। এর জন্য আমরা কোন বইটা সাজেস্ট করছি? মুজিবুর রহমান। আমাদের নিজেদের একটা বই আছে, ওই বইটা আমরা এখন সাজেস্ট করে নেই, কারণ হচ্ছে এটা আমরা প্রিলি কোর্স যখন শুরু হবে তখন সাজেস্ট করবো। বুঝতে পারছি কিনা? হ্যাঁ, এখন আমরা একটা টেক্সট বইকে সাজেস্ট করলাম। আচ্ছা, এই হচ্ছে তোমাদের এই কোর্সটার কি কোর্সের প্ল্যান। এখানে আরও কিছু বিষয় আছে, কিন্তু আমার স্লাইডটা কোনো কারণে আমার স্লাইডটাতে ফন্টগুলো ভেঙে গেছে, আমি একটা নাই। তাহলে আমাদের এই কোর্সটাতে যে জিনিসটা থাকবে, তাহলে আমরা কি নিয়ে কথা বলছি? বেসিক কোর্স। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে। একটা বিষয় হচ্ছে প্রতি লেকচার ভিত্তিক লিখিত পরীক্ষা। এখানে ক্লাস সপ্তাহে, যেমন যারা 47-এ এমনও হচ্ছে 1 সপ্তাহে 7 দিন, 1 দিন পরীক্ষা, 6 দিন ক্লাস, এমনও যাচ্ছে না? 2-1 জন আছে ওখানে। কিন্তু তোমাদের এরকম কখনো চাপ হবে না, কারণ আমরা মাথায় রাখবো এই প্রথম বছর এদেরকে আমরা চাপ দিয়ে লাইন থেকে এরা যেন ঝরে না পড়ে, সবসময় ক্লাসের মধ্যে গ্যাপ পাবো। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সপ্তাহে 2 দিন ক্লাস, 1টা পরীক্ষা। বুঝতে পারছি কিনা? এবং হয়তো 2 দিন ক্লাস, 2টা পরীক্ষাও হতে পারে, কারণ প্রতিটা ক্লাসের জন্য আমরা একটা কি পরীক্ষা নিব? রিটেন পরীক্ষা, লিখিত। বেসিক কোর্সের স্টেপ 1-এ টোটাল রিটেন। তারপরে হচ্ছে এখানে, তাহলে দেখো আমি জিনিসগুলো বলছি, এটা হচ্ছে এরকম ক্লাস বেসড রিটেন এক্সাম। এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জের বিষয়।
এই জন্য যে কারণ রিটেন পরীক্ষা নেওয়া মানে রিটেন খাতা কাটতে অনেক একটা আলাদা করে অনেক বিনিয়োগের দরকার আছে, খরচের দরকার আছে। তারপরে দ্বিতীয় পার্ট হচ্ছে মানে কোর্সের মধ্যে সবসময় যে জিনিসগুলো থাকবে এবং মানসিকভাবে তোমাকে ওই জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে। এটা হচ্ছে দেখো এখানে সাহিত্য সভা হবে, সাহিত্য সভা। সাহিত্য সভা মানে সাহিত্য মানে শুধুমাত্র এই আর তোমার শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাস না, কপালকুণ্ডলা উপন্যাস না। সাহিত্য মানে শুধু কবিতা না। সাহিত্য মানে তোমাকে আমি অসমাপ্ত আত্মজীবনী বইটার বললাম, অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়ে আসবা এ সপ্তাহে। এরপরে এটা নিয়ে আলোচনা। এটা নিয়ে কেন আলোচনা? এই ধরনের একটা বই পড়ার কারণে তোমার লিখন দক্ষতা বাড়বে, এটা নিয়ে ভাইভাতে বলার দক্ষতা বাড়বে, এটা নিয়ে তোমার চিন্তা করা বা বইটা আসলে পড়া হবে উইক ঘোষণা করার কারণে। হ্যাঁ, এবং 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 সমালোচনা, সমালোচনা। তাহলে সমালোচনা আলোচনা করতে করতে এই জিনিসগুলো তুমি কখনো ভুলবা না। প্রিলিতেও কাজে আসবে, রিটেনেও কাজে আসবে, ভাইভাতেও কাজে আসবে। এরপরে এখানে আমরা কিছু বিষয় রাখবো, রচনা, রচনা প্রতিযোগিতা। এই জিনিসটা দেখতে গতানুগতিক একটা বিষয় মনে হলেও কোর্সের সাথে রচনা প্রতিযোগিতার সাথে সম্পর্ক কি, এটা ইম্পর্টেন্ট। প্রথমত কথা হচ্ছে, মন দিয়ে শুনবো কথাটা, মনোযোগ আছে। বাংলাদেশ বিষয়াবলী কয় নাম্বার পরীক্ষা হয় রিটেন পরীক্ষায়? 200 নম্বরের। দেখো বাংলাদেশ বিষয়াবলীতে এবারে প্রশ্ন আসছে কয়টা? 10টা। বলো না কয়টা প্রশ্ন আসছে? একটা প্রশ্নের মান কত? 20। বলো না একটা প্রশ্নের মান কত? তাহলে এখানে 10টা প্রশ্ন মানে 10টা রচনা না? 10টা প্রশ্ন মানে কি? ব্যাপারটা খেয়াল করছো? এখানে প্রত্যেকটা প্রশ্নই এক একটা কি রচনা, এবং এমনভাবে প্রশ্নগুলো করা হয়েছে রচনা টাইপের করে অ্যান্সার করতে হবে। আচ্ছা, বাংলায় রচনা আসে কয়টা? একটা। আগে 4টা 5টা আসতো, ওখান থেকে একটা লিখতে হতো, এখন আসে একটা, ওই একটাই লিখতে হবে ইনস্ট্যান্ট। কথা বুঝতে পারছি? একটা। এটা কত নাম্বার? 40। ইংরেজিতে রচনা আসে কয়টা? 2টা। 2টা মিলে কত নাম্বার? 50। আগে আসতো একটা, একটা 50 নাম্বার, উল্টে গেছে আর কি। আচ্ছা, এই যে বিষয়, তাহলে এখানে এখানে ধরো 100 নম্বর আর এখানে ধরো কয় নাম্বার? 200 নম্বর। তাহলে এই 200 নম্বর এখানে 300 নম্বর হলো না? 300 নম্বর। আবার আন্তর্জাতিক বিষয়াবলীতে, আন্তর্জাতিক বিষয়াবলীতে কমপক্ষে 50 নাম্বার আছে, যেখানে তোমার এগুলাকে রচনা হিসাবে লিখতে হবে। বড় প্রশ্ন। তার মানে বিসিএস পরীক্ষায় কত বেশি রচনা তোমাকে লিখতে হয়, আমি বুঝতে পারছি। এই জন্য তোমাদেরকে আমরা এই জিনিসটা মাঝে মধ্যে না, এই জিনিসটা আমরা নিয়মিত করাবো, তোমাকে দিয়ে রচনা লেখাবো। এরপরে একটা স্টুডেন্ট লিখবে, মনে হবে যিনি পরীক্ষক তার কাছে নিজের লজ্জা লাগবে। সারা আমরা সারা জীবন কি করছি, এই ফোলা দেখো উড়ে ফেলছে, ফাটাই ফেলছে। আমি বুঝতে পারছি। এই জিনিসটা গভীরভাবে অনুশীলন ছাড়া আসলে হয় না। এই জন্য আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসের মধ্যে এই জিনিসটা রাখবো। কেন রেখেছি তার যুক্তিটা বুঝছো, কারণটা বুঝছো, এবং ইফেক্টিভলি এগুলো করতে হবে। এরপরে আসবে আমাদের স্টুডেন্টদের জন্য ডেইলি মানে রেগুলার আমরা কি রাখবো? বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতা। স্যার বিতর্ক কি নিয়ে হবে? বিতর্ক কেন? মনে করো তোমাকে আমি কনস্টিটিউশন নিয়ে একটা ক্লাস হলো, সংবিধান নিয়ে, কনস্টিটিউশনের উপরে টিচার পড়ালো, কনস্টিটিউশন বেস তোমাকে রিটেন পরীক্ষা হলো, রিটেন পরীক্ষায় লিখতে হবে। যেভাবে রিটেন পরীক্ষায় প্রশ্ন আসে ওভাবে প্রশ্ন দিয়ে, কখনো ছোট কখনো বড় মিক্সড করে দিয়ে তোমাকে আমরা লিখালাম। এরপর যদি তোমাকে একটা ডিবেট দিই, আর কখনো তুমি ভুলবা না, কারণ তুমি প্রতিপক্ষকে হারানোর জন্য তুমি জিনিস যেগুলো আমরা কিন্তু মেনশন করে দিব, মানে টোটাল সংবিধানটা মুখস্থ করে আসো, এরপর বিতর্ক হবে, তখন তো তুমি কিছু পড়বা না বইয়ে। এত বড় বইটা কখন বুঝতে পারবো? দূর, পারবো না, আমি বিতর্ক দিব না, এরকম বলবো না। এই জন্য আমরা কাজ করে দিব। তো আমরা শুধু এই 10টা, যা এই 10টার উপর তুমি আর তুমি বলো, আবার বলতে পারা, ইজি করে দেওয়া জিনিসটা। তাহলে বিতর্ক কেন? মনে রাখার জন্য, পাশাপাশি ভাইভাতে বলার এবিলিটি বাড়ানো, ভাইভাতে বলার এবিলিটি বাড়ানো। এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের এই কোর্সটার একেবারে কোর পার্ট, এবং এগুলা রেগুলার অ্যাক্টিভিটি, মানে মাঝে মধ্যে করবে এই টাইপের না। তাহলে আবার একটু বলো, আমরা প্রত্যেকটা পরীক্ষা, বেসিক কোর্সের প্রত্যেকটা পরীক্ষা হবে কি রিটেন, কখনো ছোট কখনো বড়। ধরে রাখো প্রতিটা পরীক্ষায় ছোট বড় মিশ্রণ থাকবে। আচ্ছা, তারপরে সাহিত্য সভা জিনিসটা বুঝছো কিনা? আবার বলো, সাহিত্য সভা মানে কি শুধু সাহিত্য ভিত্তিক কয়েকটা লেখা নিয়ে কাজ করা, নাকি যে কোনো লেখা নিয়ে কাজ করা?
এটাই এটাই আর নাম দিয়েছি সাহিত্য সভা, কিন্তু আমরা ওখানে রাজনৈতিক বই পড়বো, ওখানে আমরা ডিপ্লোম্যাটিক বই পড়বো ইন্টারন্যাশনালের জন্য, কথা বলছি কিনা, ওখানে আমরা ইকোনমিক্স বা ফিনান্সিয়াল ইস্যু রিলেটেড বই পড়বো, কিন্তু নাম থাকবে কি সাহিত্য। আবার সাহিত্য রিলেটেড তো থাকবেই, যেগুলো বিসিএস এ লাগবে ওই টাইপের। আচ্ছা, তারপরে এসে প্রতিযোগিতা কেন? যেহেতু আমাদেরকে অনেকগুলো এসে লিখতে হবে। ইভেন তুমি ক্যালকুলেশনে আসলে এখানে 10টা, এখানে মানে কমপক্ষে মনে করে দেখা যাচ্ছে 30টা না হলেও 25 থেকে 30টা রচনা লেখার একটা ব্যাপার বিশেষ পরীক্ষা জুড়ে আছে। তাহলে 30টা রচনা যারা লিখতে হবে তার কি পরিমাণে এসে প্র্যাকটিস করা দরকার সেটা তুমি বুঝছো কিনা? হ্যাঁ। তারপরে হচ্ছে বিতর্কটা জাস্ট বললাম। এখানে আবারও বলছি, অনলাইনে অফলাইনে উভয় ভার্সনে বিতর্ক হবে, প্রয়োজনে আমরা অফলাইনের সাথে অনলাইনে প্রতিযোগিতা লাগাই দিব বা চলক মারামারি, ঠিক আছে? তো তাতে করে কোনো পার্টিকুলার ইস্যুর উপর যখন তুমি এভাবে কথা বলবা, কেউ কোনো সেম ফিল করবে না। বিতর্ক যখন অনেক ভালো হবে, ওটা আমরা অনলাইনে শেয়ার দিলাম। অবশ্যই আমরা সব কিছু দিব না, কারণ আমি সবসময় এই যে বিষয়টা, এটা একটা ইনোভেশন। একটা কোর্সকে এভাবে ডিজাইন করা, এটা একটা ইনোভেশন। আমরা এভাবে করি, অন্যরা ধার করে নিয়ে ফেলে। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো ক্যাডার হওয়ার জন্য, আবার হাজিরা দাও, ক্যাডার হওয়ার জন্য তাহলে আমাদের এখানে কয়টা স্টেপ? বেসিক কোর্সটাতে স্টেপ ওয়ান হচ্ছে কি বলো? বেসিক। হ্যাঁ। তারপরে স্টেপ 2 হচ্ছে কি বলো? প্রিলি সিলেবাস। তারপরে হচ্ছে স্টেপ 3 কে আমরা আসলে মূলত ভাইভা প্রিপারেশন রিলেটেড জিনিসটা বলবো। স্টেপ 3 কে স্টেপ 1 2 শেষ করে করবো ওরকম না, স্টেপ 3 বেশিরভাগ কাজ স্টেপ 1 এবং 2 মাঝখানে করাবো। এবার ঘটনা বুঝছো? বাট অনেকের মনে প্রশ্ন থেকে যাবে 3টে স্টেপ বলেছেন, কিন্তু আসলে তো স্টেপ বারবার ঘুরে ফিরে আমরা 2টা দেখছি, এরকম মনে হতে পারে। কিন্তু আমরা ভাইভার জন্য যে সমস্ত কাজ করব, এবং বিশেষ করে রিটেনের অ্যাডভান্সড অগ্রিম না অ্যাডভান্সড লেভেলের যে সমস্ত রিটেনের কাজ, এগুলো আমরা কোথায় করব? গ্যাপের মধ্যে করব। বিশেষ করে এই স্টেপের মধ্যে আমরা এই কাজগুলো বেশি করব। সুতরাং স্টেপ 1 এবং 3 হয়ে যাবে প্রথমে, স্টেপ 2 হবে কখন? শেষে। কারণ প্রিলি টিকাটাও একটা চ্যালেঞ্জ, প্রিলিও টিকতে হবে। কারণ তোমাকে আমি অনেক রেডি করলাম, তুমি এমসিকিউ টিকলে না, তাহলে তো আমাদের ব্যর্থতা চলে আসবে। এই হচ্ছে আমাদের এই কোর্স। তো এই কোর্সটাতে যে বিষয়গুলো আমরা যারা অনলাইনে কোর্স করব, অনলাইনে এটা কোর্স ফি হচ্ছে, অনলাইনে আছো, অনলাইনের প্রশ্ন ওরা যারা আছে প্রশ্ন করো, এবং আর যারা অফলাইন, এটা হচ্ছে মূলত 16,500 টাকা। পার্থক্য হচ্ছে অনলাইন এবং অফলাইনের পার্থক্যটা হচ্ছে, এখানে অফলাইনে সরাসরি করবে, অফলাইনে কিছু জিনিস পার্থক্য আছে। এখানে লাইব্রেরির সুবিধা পাই, এখানে প্রিন্টেড খাতাগুলো সরাসরি মূল্যায়ন করে ফেরত পাবে। আর যারা অনলাইনে, তাদের জন্য অ্যাপের মাধ্যমে কাজগুলো করতে হবে। রিটেন পরীক্ষাগুলোও আমি একটু দেখাচ্ছি পরীক্ষাগুলো কিভাবে হয়। এখানে পরীক্ষা দেখানোর ব্যবস্থাও আমি রেখেছি। জুমের কারণে জুম হেল্পলাইন, এই যে এভাবে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটা বিষয় আসবে। ভালোভাবে খেয়াল করবা। মনে করো এখানে আমরা নাম দিয়ে দিয়েছি, এখানে তো আপনার নামটা লিখলেন। হ্যাঁ, নামটা লিখে যখন ক্লিক করবেন, আপনার পরীক্ষা শুরু হবে। ঠিক আছে? পরীক্ষার মধ্যে মনে করেন আমি ভুল শুদ্ধ কিছু মার্ক করলাম, কিছু ভুল শুদ্ধ আমি পড়ে দেখাচ্ছি না। মনে করেন একটা আমি এখানে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন, অনলাইনে পরীক্ষা দেওয়ার সময় বলা হচ্ছে রাইট অ্যান এসে অন দ্য ফলোয়িং টপিকস। হ্যাঁ, টপিকটা কি? ক্লাইমেট চেঞ্জের। এখন রচনাটা কীভাবে লিখবেন? রচনার মধ্যে ইনক্লুড দ্য অ্যান্সার্স অফ দ্য ফলোয়িং ইস্যুস। এই ইস্যুগুলোর অ্যান্সার দিয়ে রচনাটা লিখতে হবে। তাহলে হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, what are the reasons behind this, who are greatly responsible for this climate change, এবার প্রশ্ন। এই রচনাটা লিখে মনে করেন এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি যে রচনাটা লিখেছেন কোনো একটা জায়গায়, রচনাটা এভাবে ক্যামেরা ধরলে অটোমেটিক ছবি হয়ে এখানে চলে আসবে। এখানে আমরা মূল্যায়ন করে আপনাকে দিব।
আচ্ছা, এখন এটা ব্যাক কিভাবে যাব? আচ্ছা, তাহলে এটা এটা হচ্ছে কোনো রিটেন যদি হয়, আবার কতগুলো এক বাক্যে থাকবে। আমি আরো দেখাচ্ছি প্রশ্নগুলো কিভাবে থাকবে। আমি মনে করেন ভুল শুদ্ধ না এটা ইয়া করে দিলাম, মনে করেন এই এখানে পরীক্ষাগুলো দিলাম এমসিকিউ এবং রিটেন সবকিছুর সমন্বয়ে। এখন আমি এটা সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে আচ্ছা, এখানে কোনো একটা প্রশ্ন বাদ বাদ গেছে মনে হয়। আচ্ছা, এখানে এই প্রশ্নটা এখান থেকে কোনো একটা ফাইল দিয়ে দিই। আচ্ছা, এটা দেওয়ার পরে তারপরে সাবমিট দিলাম। হ্যাঁ, এখন যখন সাবমিট দিয়ে দিয়েছি তখন সাথে সাথে আমার এই প্রশ্নটা ভুল উত্তর দিয়েছিলাম, এটা শুদ্ধ উত্তর এটা, এবং এই প্রশ্নের উত্তর এটা শুদ্ধ এবং কেন শুদ্ধ তার একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। দেখেন, আমি এটা শুদ্ধ উত্তর দিয়েছি এবং এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। আইডেন্টিফাই, এটা ভুল দিয়েছি, এটা শুদ্ধ উত্তর হবে কোনটা, এটা আমি এটা দাগিয়েছিলাম, এবং এটা এটার দেখেন ব্যাখ্যা। অর্থাৎ এটা শুদ্ধ উত্তর হচ্ছে প্রক্সিমা সেন্টারে, আমি এটা এটা পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য। আচ্ছা, এখন এটা প্রক্সিমা সেন্টারে এবং এটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা প্রশ্নের একটা এক্সপ্লেনেশন আপনারা নিচে পাবেন উত্তর দেওয়ার পর পর, এবং উত্তর কত এবং নাম্বার সহ সাথে সাথে চলে আসবে। এবং এই যে দেখেন রচনা, এই রচনাটা, এই যে ছবিটা মার্ক করে আমরা যখন দিব তখন ছবিটা সহ দেখবেন। এবং রচনাটা আপনার এই রচনাটা এভাবে লেখার জন্য দিয়েছি, এবং একটা রচনা আসলে কিভাবে লিখবেন তার একটা উত্তর কিন্তু এখানে দেয়া থাকবে। আপনাকে রচনা লিখতে বলছি, রচনাটা আপনি কিভাবে লিখবেন তার একটা ডাইরেক্ট রচনাই এখানে লেখা আছে। বুঝতে পারছি কিনা? পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আপনি এই উত্তরগুলো পাবেন না। হ্যাঁ, তাহলে এভাবে আমরা দিতে পারবো। আবার কতগুলো কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলোতে আমরা এক বাক্যে উত্তর দিতে পারবো। সুতরাং যারা অনলাইনে আছেন আপনারাও এই এখানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের তারতম্য থাকবে না। আবারও বলছি, অনলাইন অফলাইন টোটালি ক্লাস পরীক্ষা সবকিছু একই রকম থাকবে। অনলাইনে অনেকেই অলরেডি এখানে এডমিটেড আছে, আজকে ক্লাস করছেন। অনলাইনে যারা আছেন তাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন। অনেকেই ক্লাস করছেন আজকে, আজকে কিন্তু মুক্ত ক্লাস থাকার কারণে অনেকেই ফ্রিতে ক্লাস করছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন। আর এক্ষেত্রে যোগাযোগের জন্য আমি নাম্বারটা দিচ্ছি 01816004700। ইনি আপনাদের হুমায়ুন কবির, এনার সাথে যোগাযোগ করবেন। ইনি যে কোনো বিষয় সম্পর্কে আপনাকে জানাবেন। অনলাইনের প্রশ্ন চাই, অফলাইনের প্রশ্নের আর একটু পরে নিচ্ছি, আগে অনলাইন দেখি। অনলাইনবাসী করেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এই কোর্সটা হচ্ছে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য। এই কোর্স হচ্ছে অনার্স, যারা অনার্স সেকেন্ড ইয়ারে আছে এবং অনার্স থার্ড ইয়ার যারা আছে তাদের জন্যই এই কোর্সটা। অর্থাৎ যারা ফোর্থ ইয়ারে আছেন, যারা অর্থাৎ 47 বিসিএস পাবেন, তাদের জন্য আলাদা করে 47 ব্যাচ আছে। 47-এর কোর্স ফি হচ্ছে 3999 টাকা, এটা আলাদা কোর্স। যদি আপনি 47-এর রিয়েল ক্যান্ডিডেট হন তাহলে আপনি বেসিক কোর্সে জয়েন করলে আপনি এক বছর পরে গিয়ে 47 না দিয়ে যদি 48 পরীক্ষা দেওয়ার প্ল্যান করেন তাহলে আপনি ফোর্থ ইয়ারে থাকলেও বেসিক কোর্সে জয়েন করতে পারেন, যেহেতু এটা একটা মূলত এক কোর্সের ভেতরে টোটাল কম্প্যাক্ট সব কিছু পাচ্ছেন। কিন্তু যদি 47-কে সিরিয়াসলি দেন 47-এ জয়েন করবেন, আর যদি থার্ড ইয়ার থেকে নিচের দিকে কেউ হয় তাহলে আপনারা অবশ্যই বেসিক কোর্সে জয়েন করবেন। এই হচ্ছে বিষয়। না, থার্ড ইয়ারের কেউ 47 পাবেন না, আপনারা পাবেন সর্বোচ্চ যদি পান তাহলে 48 পাবেন, এবং আমাদের টার্গেট থাকবে 48। অর্থাৎ বেসিক কোর্সের ব্যাপারটা হচ্ছে আমরা এই বছর আপনাদেরকে বেসিক এবং বেসিক এই রিটেন পার্টটা করাবো। এরপরে এই অংশটা শেষ হলে 48 যে প্রিলি ব্যাচ, 48 টোটাল কোর্সটা আমরা এখানে এসে নিব। এখন একটা 48 কোর্সের মধ্যে যারা শুধু 48 করবে তাদের জন্য 150 ক্লাস থাকবে, কিন্তু আপনারা ক্লাস পাবেন 125, কারণ ওই যে রিটেনের ক্লাসগুলো কিন্তু এখানে হয়ে যাবে। এই জন্য এই হচ্ছে বিষয়। অর্থাৎ যাদের 48 টার্গেট তারা বেসিক কোর্সে জয়েন করবে, এটা হচ্ছে এক কথায় উত্তর। বুঝতে পারছি? হ্যাঁ, আর কারো অর্থাৎ এই যে বিষয়টা এক্সপ্লেন করলাম, এই জায়গাতে কোনো জায়গায় কোনো অস্পষ্টতা আছে কিনা?
মানে এখানে আমি কি কি জিনিস পড়তে হবে, কিভাবে পড়তে হবে, অনেক কিছুই ধারণা পেয়েছেন। কারো কোনো জায়গায় অস্পষ্টতা, কোনো কিছু জানবার থাকলে বলতে পারেন, প্রিপারেশন রিলেটেড কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি হচ্ছে মাস্টার্স রানিং, মাস্টার্সে কি এর মধ্যে ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে গেছেন প্রিলি কমপ্লিট করে? হ্যাঁ, আপনি 47 করতে পারেন, তবে আপনি যদি বেসিক কোর্স করতে পারেন আপনার জন্য ভালো। বেসিক কোর্সে কোর্স ফি 6000, আর ওটার কোর্স ফি 4000, মানে 1 টাকা করে কম এরকম করে দেখানো হয়েছে আর কি। আপনি যে কোনো একটা কোর্স করতে পারেন, কারণ হচ্ছে আপনি 47 পেতেও পারেন, নাও পেতে পারেন। এই জন্য আপনাকে দুইটা কোর্স আমি দেখাচ্ছি। যদি পারেন আপনি বেসিক কোর্সটা করেন, তাহলে আপনার জন্য সুবিধা, আপনি সিকিউর। বুঝতে পারছি। আর যদি আগামী আচ্ছা, নভেম্বরের আগে কি আপনার মাস্টার্স ফাইনাল হবে? তাহলে নিউ ভর্তি, ও তাহলে আপনি পাবেন না, তাহলে আপনার জন্য অবশ্যই বেসিক কোর্স করেন, আপনি পাবেন না। বেসিক কোর্স করলে আপনি একটা কোর্সেই, এরপরে দেখা যাবে এমনভাবে আমরা কোর্সটা করেছি আপনার রিটেনে তেমন কিছু লাগবে না, রিটেন কোচিং করাও লাগবে না, রিটেনে শুধু আপনি মডেল টেস্ট দিতে পারলেই হবে। কারণ আমরা এখানে, জি, না, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই। না হলে তো আমি বলতাম আপনি 47 এটা নেন। যেহেতু আপনি পারবেন না, সুতরাং আপনি বেসিক কোর্সে জয়েন করাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। ধন্যবাদ। হ্যাঁ, জি, আর কারো কোনো প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। হুম, জি, জি, না 47 পাবেন না, 47 পাবেন না, কারণ হচ্ছে আমি যেহেতু কলেজে আছি, আমি এডুকেশন ক্যাডারের মানুষ। আপনি যারা মাত্র থার্ড ইয়ার শেষ করে ফোর্থ ইয়ারে আসছেন, আপনাদের ওই মাত্র শেষ হলো, আমি জানি আপনারা 47 পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই। কারণ ওই যে নভেম্বর, হ্যাঁ নভেম্বরে, এই বছরের নভেম্বরে এই 47-এর সার্কুলেশন চলে আসবে। পরীক্ষা হবে গিয়ে ফেব্রুয়ারি অথবা মার্চে গিয়ে, পরীক্ষা হবে মার্চে, আর সার্কুলেশন হবে নভেম্বর 2024 সালে। আর এই জন্য আপনারা যেহেতু সময় আছে, এবং রিটেন এবং প্রিলির টোটাল একটা কম্বাইন্ড কোর্স, বেসিক কোর্সটা জয়েন করতে পারেন। আর যে তবুও আপনি আগে অনেক বেশি পড়াশোনা থাকে, আপনি একটা রেগুলার কোর্স করতে চাচ্ছেন, তাহলে 47 জয়েন করতে পারেন, কিন্তু আপনি 47 প্রিলি পাবেন না। জি, আর কারো কোনো কোয়েশ্চেন? এবার অফলাইন থেকে প্রশ্ন নিই, অনলাইন অফলাইন মিক্স করে দেখি, বলেন, আপনারা বলেন, কোনো প্রশ্ন বলো। না, হ্যাঁ, না এরকম কোনো ব্যাখ্যা কাম নাই, এক্সামে তুমি এদিক ওদিক তাকাইতে পারবে না, মানে একটু সুন্দর ওটার দিকে একটু তাকাইয়ে পরীক্ষা দিবা, কিল মেরে মাথা ফাড়াই ফেলবে। কারণ এখানে, আচ্ছা 47-এর এখানে দু একজন আছে, মানে আমরা কোয়ালিটির সাথে কোনো আসলেই কম্প্রোমাইজ করি না, এবং তুমি ভালো করার জন্য কলেজেটাও দিয়ে দিতে রাজি, এই টাইপের করে কাজ করে আগাচ্ছি। এর মধ্যে যে কয়েকজন যারা ক্লাস করছে, এরা মোটামুটি যদি ক্লাসে এবং পরীক্ষায় অ্যাটেন্ড করে থাকে, তাহলে সে জানে, মানে তোমার সর্বোচ্চটা যেন বের করে আনতে পারি, ওভাবে কেয়ার করা হয়। এখন পরীক্ষা, আমরা এত কিছু বলার পেছনে সবচেয়ে আমাদের অলমোস্ট ওয়ান অ্যান্ড অনলি টার্গেট হচ্ছে পরীক্ষা ভালো করা। এখন প্রিপারেশনটা তো পরীক্ষার জন্য, এখন পরীক্ষাটাই যদি আমি হালকাভাবে দিই, তাহলে হবে কেন? এবং পড়াশোনা তো তুমি করবা, আমরা তো গাইড করব। বিশেষ করে বেসিক কোর্সে অনেক বেশি পড়ানো, আমি তো ক্লিয়ার করে বারবার বলে দিচ্ছি এখানে ক্লাস কম, এবং আমি মেনশনই করে দিচ্ছি মাত্র 81টা ক্লাস, একটা পুরো বছর মিলে 80টা ক্লাস। দেখতে মস্কারি মস্কারি লাগতেছে, অথচ আমি তোমার থেকে টাকা দাবি করতেছি দ্বিগুণ। ক্লিয়ার, টাকা কিন্তু কম হবে না, টাকাও দ্বিগুণ দাবি করতেছি, ক্লাসও দিচ্ছি কম। কেন? নিশ্চয়ই কোনো খেলা আছে, এবং আমি কনফিডেন্ট বলে কথাটা বলতে আমার কোনো দ্বিধা নাই। আমি জানি আমি কম ক্লাসে তোমাকে এই কাজগুলো করাবো, আমি তো এমন অনেক ক্লাস দিব, অনেক পড়াবো, এরকম ব্যাখ্যা কথা বলছি না। ক্লাস ডিউরেশন 2 ঘন্টা। হ্যাঁ, এটা মানসিকভাবে এইটুকু প্রিপারেশন রাখবো। কিছু কিছু ক্ষেত্রে, যেমন ইংলিশ, বিশেষ করে রাইটিংয়ের যে অংশটা আছে না, রাইটিংয়ের অংশে অনেক কম ক্লাস দেখানো হয়েছে না, আমি মনে মনে আমার প্ল্যান আছে এটা কমপক্ষে আর 3 গুণ ক্লাস করাবো। এগুলো ওই সময় স্টুডেন্ট বুঝবে যে না, এটা প্র্যাকটিসের জন্য স্যার করাচ্ছে, এরকম আর কি। বলো প্রশ্ন।
প্রশ্ন নাই, জেনে না বলো, প্রশ্ন নাই, কারো প্রশ্ন নাই, বলো। অনলাইনের প্রশ্নটা আমি নিব আগে, একটু এদিকে একটা প্রশ্ন নিচ্ছি। বোর্ড বই যেগুলো না, না দুইটাই নাও। যদি কোনো কারণে বেশি টাকা খরচ হচ্ছে মনে হয়, পুরানটা নিবা হার্ড কপি, আর নতুনটা সফট কপি ডাউনলোড করবা। দুনিয়া অনেক সহজ, এখন অনলাইনে ফ্রি পাওয়া যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা পুরাতনের সাথে নতুন বইয়ের দিকে ইয়া করব, এটা বলে দিব ক্লাসের আগে। জি এবার বলেন, অনলাইনে যিনি প্রশ্ন করতে চাচ্ছিলেন। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি হ্যাঁ, যদি সেকেন্ড ইয়ারে মানে ফার্স্ট ইয়ার শেষ মানে হচ্ছে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, অবশ্যই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট পারেন। এখানে আমরা যে কথাটার দিকে অবশ্যই ইয়া রাখবো সেটা হচ্ছে আমাদের একাডেমিক পড়াশোনা যেন কোনো হ্যাম্পার না হয়। বাংলায় লিখি শব্দটা, একাডেমিক পড়ায় যেন কোনো হ্যাম্পার না হয়, ওভাবেই কোর্সটা ডিজাইন করা। এখানে সপ্তাহে ক্লাস হবে মাত্র 2টা। আবারও বলছি, এখানে ক্লাস কম, কিন্তু কোর্সটাকে ডিজাইন করেছি পড়া হবে এভাবে, মানে একাডেমিক পড়াও পড়বো আমরা, আবার এদিকে কোর্সের ক্লাসগুলোও করবো। হ্যাঁ, যখন একেবারে ফাইনাল পরীক্ষা কারো চলবে, কারণ এই কোর্সে যারা জয়েন করবে তাদের মাঝখানে অবশ্যই পরীক্ষা আসবে। পরীক্ষার সময়টাতে তার দুই একটা ক্লাস একটু সমস্যা হবে, এটা কোনো পুরো কোর্সেই এফেক্ট পড়বে এরকম কোনো ব্যাপার না। এটা হচ্ছে আপনার নিজের সিদ্ধান্তের উপর। মানে একেবারে সমস্যা হবে না এটাও বলবো না, আবার অনেক সমস্যা হবে তাও না, কারণ আমাদের ক্লাস থাকবে সপ্তাহে 2টা, আবার 2টা পরীক্ষা থাকতে পারে, অর্থাৎ অলমোস্ট 4 দিন ব্যস্ত। কখনো কখনো একটা পরীক্ষা 2টা ক্লাস। আবার যদি কোনো কারণে আমাদের কোনো একটা বিষয়ের মাঝখানে পড়ে গেছি আমরা, অর্থাৎ আমরা চাচ্ছি ক্লাসগুলো একটার পর একটা কাছাকাছি দিয়ে পুরো জিনিসটা স্টুডেন্টদেরকে গুছিয়ে দিতে হবে, যেমন ম্যাথ একটা ক্লাসের অর্ধেকের মধ্যে শেষে আরেকটা ক্লাস তাড়াতাড়ি দিতে হচ্ছে, তখন এক্সট্রা ক্লাস পড়ে যাবে, বা কোনো কারণে ঘন ক্লাস পড়তেও পারে। তবে নিয়ম হবে কি, সপ্তাহে 2টা ক্লাস একটা পরীক্ষা, 2টা ক্লাস একটা পরীক্ষা, অর্থাৎ পার উইক 3 দিন আপনি ব্যস্ত থাকবেন। আর অনলাইনে যারা, তারা তো ওই অফ ডেগুলোতেই ক্লাসগুলো অলমোস্ট হবে, শুক্রবার শনিবারে। আর পরীক্ষাটা তো আপনি রাত্রেও দিতে পারেন, যেহেতু পরীক্ষা এখানে ওপেন থাকবে 24 ঘন্টার জন্য। এই হচ্ছে বিষয়। তারপর অনলাইনে আর কারো প্রশ্ন? জি ওয়ালাইকুম সালাম। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, আমি স্লাইড তৈরি করে নিয়ে আসছিলাম, আসলে আমার স্লাইডটা কোনো কারণে ফন্ট ভেঙে গেছে। সবগুলা ক্লাস রেকর্ডেড থাকবে এখানে। টোটাল এই কোর্সটাতে টোটাল ক্লাসের সংখ্যা আমরা একটু কমিয়েছি। মনে করেন ক্লাসটা হবে লাইভ, হ্যাঁ, তারপরে সবগুলা রেকর্ড থাকবে, এবং রেকর্ড কিন্তু সব পুরো বছরের জন্য, ঠিক আছে। তাহলে এখানে অনলাইন স্টুডেন্টদের জন্য একটু বলা দরকার। প্রথমত হচ্ছে আপনার যা যা পাবেন, লাইভ ক্লাস, তারপরে হচ্ছে ক্লাসগুলোর রেকর্ড কোনো কারণে ক্লাস মিস গেলে, এবং বেসিক কোর্সের ক্লাসগুলো কিন্তু যারা লাইভ করছে তাদেরও আবার দেখার প্রয়োজন পড়তে পারে, কারণ এখানে বেশিরভাগ ক্লাস হবে ইনস্ট্রাকটিভ। টোটাল 2টা অধ্যায়ে স্যারে দাগাবে, কথা বলবে, অনেক কিছু। এই জন্য আমরা যেটা আবারও বলে দিচ্ছি, অফলাইনের যারা স্টুডেন্ট আমরা হয়তো তাদের জন্য ভিডিওগুলো দেখার ব্যবস্থাটা রাখবো, যেন রেকর্ড থাকতে পারে। তারপরে এখানে আপনারা কিন্তু শিট পাবেন। শিট হচ্ছে, এখানে শিটের ক্ষেত্রে 2টা পার্ট, একটা হচ্ছে বেসিক পার্ট, আরেকটা হচ্ছে রেগুলার। যখন আপনি রেগুলার কোর্সে যাবেন তখন 125টা প্রিন্টেড শিট আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। এই শিটগুলো হবে 48তম বিসিএস এর শিট। এই বছর যদি আপনি শিট নেন আপনার লস হবে, কারণ এগুলো আগামী বছর গিয়ে অনেক আপডেট হয়ে যাবে আবার, এই জন্য আগামী বছর 100 শিট নেবেন। আর বেসিক অংশে যে শিটগুলো, এগুলো পিডিএফ, এগুলো আমরা কাউকেই প্রিন্টেড দিব না, যারা অফলাইনের স্টুডেন্ট তাদেরকেও আমরা পিডিএফ হয়ে দিব, কারণ ওটা এক্সট্রা শিট, স্টুডেন্ট নিজের প্রয়োজন অনুসারে ফটোকপি করে নেবে। যদি কোনো শিট থেকে সরাসরি শিট বেসড প্র্যাকটিস করানোর প্রয়োজন শিক্ষক মনে করে, তখন আমরা প্রিন্টেড দিব। এ হচ্ছে শিটের বিষয়। এরপরে হচ্ছে এখানে এক্সামগুলো কীভাবে হবে আমি একটু আগে জিনিসটা এক্সপ্লেন করেছি, আশা করি আপনি বুঝছেন। এরপর এটা অলরেডি এক প্রকার ওয়ালাইকুম নিচ্ছি, দুজন একসাথে না, একজন করেন প্রশ্ন। তবে প্রশ্নটা উত্তর দিয়ে দিচ্ছি। ক্লাস অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে, আজকে ক্লাস শুরু। আমরা এর মধ্যে 2-1 দিনের মধ্যে আবার ক্লাস রুটিন দিয়ে দিব, অর্থাৎ পুরো মাসের একটা রুটিন দিয়ে দিব। যেহেতু আমাদের অনেক ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে অফলাইনে এবং অনলাইনে,
এখানে যারা ক্লাস করছেন এখানে অনেকে অফলাইনে এডমিটেড আছেন, এডমিটেড একজন আওয়াজ দিয়ে একটু বলেন। এডমিটেড যারা আছেন ওখান থেকে একজন আওয়াজ দিয়ে একটু কথা বলেন। বলছে না কেউ, শুনছে না অনলাইনে? জি, অর্থাৎ যারা অনলাইনে যারা বেসিক কোর্সে এডমিটেড আছেন ওখান থেকে। জি জি জি, হ্যাঁ, ওনারা অনেকগুলো ক্লাস, আপনারা যারা বেসিক কোর্সে এডমিটেড অলরেডি আছেন এর মধ্যে আপনারা যে ক্লাসগুলো করেছেন ওগুলো হচ্ছে মূলত আপনি ভর্তি আছেন, তাই আপনাকে আমাদের 47 ব্যাচের ক্লাসগুলোতে আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছিল, ক্লাস করেছেন। হ্যাঁ, কিন্তু এখন থেকে আমরা বেসিক কোর্সে আলাদা করে ক্লাস শুরু হচ্ছে। আমাদের অফলাইনের তুলনায় অনলাইনে স্টুডেন্ট এডমিটেড বেশি আছে। এই জন্য যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট এডমিটেড আছে এবং এটা অনেক বেশি এক্সপেন্সিভ কোর্স তুলনামূলক, মানে আমাদের প্ল্যাটফর্মে আমরা যেভাবে কোর্সগুলো দিই, এবং এই জন্য আমরা ক্লাস আজকে থেকেই শুরু এটা ধরে নেন, এবং মানে আগামীকাল পর থেকে সময়টাকে 1 মাসের জন্য একটা রুটিন দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবার প্রশ্ন করেন, একসাথে 2-3 জন প্রশ্ন করছিলেন, আপনারা বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, পুরাতন থেকে কিনবেন, কারণ হচ্ছে যখন আর হচ্ছে যেগুলো, যেহেতু বেশিরভাগ বই বোর্ড বই, এখানে 3 থেকে 4টা বই ছাড়া বাকি সবগুলো বই বোর্ড বই। বোর্ড বই কিন্তু নতুন পুরাতন প্রায় একই দাম পাবেন, বোর্ড বইয়ের বেশি দাম না, দেখা যাবে সবগুলো বই মিলে 300-400-500 টাকার বেশি আসবে না। আমি দেখাই একটু আপনাদেরকে, যখন আমরা 48-এ এসে লেকচার শিট দিব, তখন যারা অনলাইনে ভর্তি হবেন তাদের জন্য এরকম 125টা শিট এভাবে পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ারে, যেভাবে 47-এ পাঠিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে শিট, এই শিটগুলো হচ্ছে যখন প্রিলি সিলেবাস পড়াবো তখন। আর হচ্ছে বইগুলো সম্পর্কে আমি এগুলো অফলাইনের স্টুডেন্টদেরকে দেখানোর জন্য আনছিলাম। বইগুলো দেখেন, এই যে ভূগোল, এরকম বোর্ড বইগুলো কিনবেন, এটা 9-10-এর ভূগোল বই, 9-10-এর ম্যাথ বই। এই বই হয়তো বাজার থেকে কিনলে প্রায় 150 টাকা নেবে, কারণ এটা একটু বড় বই। তারপরে হচ্ছে পৌরনীতি ও সুশাসন, এটা মুজাম্মেল হকের। এই বইগুলো আমি আরো কয়েকটা বই দেখাই, এরকম বোর্ড বই আসলে এগুলোই পড়তে হবে। এগুলো, এই গ্যাপগুলো থাকার কারণে তো আপনি যত হাজারো এমসিকিউ মুখস্থ করেন আপনি আসলে ভালো করবেন না। কারণ আমি আবারও বলছি, 3 লাখ মানুষ মনে করেন এবারে 3,38,000 পূরণ করেছিল, ওখান থেকে কিছু মানুষ পরীক্ষা দেয় নাই, 3 লাখ কাছাকাছি মানুষ পরীক্ষা দিয়েছে। 3 লাখ মানুষের মধ্যে চাকরি পাচ্ছে মাত্র 2-3 হাজার, তার মানে ওখানে পড়াশোনা করছে কমপক্ষে 50,000 মানুষ। এই আর বাকিরা তেমন পড়াশোনা করে নাই। এখন 50,000 যারা সিরিয়াসলি পড়াশোনা করেছে তারা চাকরি পাচ্ছে না কেন? ওই গাইড পড়ে তাই, শুধু গাইড পড়লে ভালো করে না, অথবা কোনো কারণে আপনি প্রিডিকশন, আচ্ছা মনে করেন যে প্রিডিকশনে সে ঝরে গেছে, সে মনকে বুঝাইতে পারবে যে প্রিডিক্সে আবার রিটেন দিল, আবার ভাইভাও দিল, তার বন্ধু হচ্ছে ম্যাজিস্ট্রেট, তার বন্ধু হচ্ছে পুলিশের এসপি, তার বন্ধু হচ্ছে কলেজের প্রফেসর, আর ও হচ্ছে প্রাইমারি স্কুলের একটা ছোট চাকরি তাকে দিল, অথবা ডাক বিভাগের একটা 12তম গ্রেডের চাকরি দিল, তো বন্ধুতাও পরিচয়ই দিবে না, ঠিক না? তো এই ঘটনাটা কেন ঘটছে? একই পরীক্ষা দিলাম, আমিও ভাইভা দিলাম, সেও ভাইভা দিল, আমি ক্যাডার হিসেবে পরিচয় দিচ্ছি, আমার বন্ধুটা একটা নিম্নমানের চাকরি বা বেতনের বিচারে মানুষ কোনো নিম্ন উচ্চ হতে পারে না, বেতনের বিচারে, র্যাঙ্কের বিচারে নিম্নমানের চাকরি। এই বিষয়গুলোর পেছনের কারণটা কি আপনারা এগুলো তো ভাবে কেউ হিসাব করেন না। আপনারা 200-2,000 মানুষ যারা ক্যাডার হয়েছে তাদের নিয়ে এত ভাবেন, এখানে যে 15,000 মানুষ ভাইবা দিয়েছিল, বাকি 13,000 নিয়ে ভাবেন না কেন? এই 2,000-এর বাইরে 13,000 যারা রিটার্ন দিয়েছে, ভাইবা দিয়েছে, তারা চাকরি পায় নাই কেন? তার মূল কারণ হচ্ছে তারা এগুলো পড়ে নাই, তারা টেক্সট বই পড়ে নাই। যে 2,000 মানুষ টেক্সট পড়ছে তারাই ক্যাডার হয়েছে, কসম করে বলছি, এখানে কোনো কথা মিথ্যা না। এবং যারা ক্যাডার হয়েছে প্রত্যেকটা ক্যাডারের সাথে কথা বলে, আমি নিজে একজন ক্যাডার কর্মকর্তা, আমি কথা বলছি, একজন ক্যাডারের সাথে যখন আপনি কথা বলবেন তখন আপনি বুঝবেন আসলে তাদের সাথে ওই যারা ক্যাডার হয় তাদের সাথে পার্থক্যের জায়গাটা কোথায়। এই জন্য এই জিনিসটা আমরা ডিজাইন করেছি। এবং আরেকটা কথা, এখানে অনেকে নতুন আছেন যারা জাস্ট কালকে রেজিস্ট্রেশন করে আজকে ক্লাস করছেন, এখানে যারা পড়াবেন সকলেই কিন্তু বিশেষ ক্যাডার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরকম হাই র্যাঙ্কের টিচার। ও ফেসবুকে এসে লাইভ ক্লাসে যোগ করার মতো কেউ এখানে ক্লাস নেয় না। আমি অনেক ক্লাস দেখছি, আমার হাসতে হাসতে সে বলে ক্লাস করাচ্ছে একজনের কাঁধের উপরে একজন হাত দিয়ে, 2টা শিক্ষক। এগুলো হচ্ছে কোথাও চাকরি বাকরি পায় না, কিছু কথা বলতে হয়, কারণ হচ্ছে আপনি যাকে তাকে গুরুত্ব দিবেন কেন? আপনি ম্যাজিস্ট্রেট হতে চাচ্ছেন, আপনি একজন ক্যাডার কর্মকর্তা হতে চাচ্ছেন, আপনি কার ক্লাস করতে চান? এটা হচ্ছে ফোন নিয়ে, তার আগা নাই, মাথা নাই, ল্যাস নাই, কিছু নেই,
2-3 জন ক্লাসে এখানে কত বছর নাটক করতেছে, এগুলো মানুষ দেখে দেখে তার ভিউ আমাদের চেয়ে বেশি। কিন্তু এখানে ক্লাস নেই, এখানে লাইভ এসে আমি তো ওই কথা বলতে পারবো না, আমার তো একটা র্যাঙ্ক আছে, অবস্থান আছে। এখানে যারা পড়াবেন সবাই এরকম ক্যাডার কর্মকর্তাগণ, যে সেই ক্লাস এখানে নিবে না, ক্লিয়ার কথা বলে দিলাম। তো এখানে এই বিজ্ঞান বই, তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণ, অর্থাৎ বুট বইগুলোর চেহারা একটু দেখাচ্ছি। এই বইগুলোই লাগবে, এগুলো সবগুলো বই কিন্তু আপনার তেমন টাকা লাগবে না, এগুলো নিয়ে আমরা নিজেরা গবেষণা করছি। এটা হচ্ছে কি বই, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বই লাগবে আপনার। তারপরে হচ্ছে আপনার হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই বইটা হচ্ছে, হ্যাঁ এটা মুজিবুর রহমানের, এই বইটা নিতে পারেন, এটা একটু দাম হবে, নিউজ প্রিন্ট হওয়ার কারণে কম দামও হতে পারে, হ্যাঁ, অথবা অন্য কোনো ভালো বই মনে হলে নেবেন। বিজ্ঞান, এটা হচ্ছে সাধারণ বিজ্ঞান, ঠিক আছে। তারপরে হচ্ছে, আর এটা হচ্ছে পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি বইটা নাই, কয়েকটা বই আমি দেখাই নাই, যেগুলো লিস্ট ছিল আমি দেখাই নাই। এই হচ্ছে বই। তাহলে যতগুলো বই দেখালাম, এই বইগুলো হচ্ছে সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছে আছে, আমরা অনলাইনে স্টুডেন্ট যারা তাদের জন্য পিডিএফগুলো দিয়ে দিব। আর যারা পারেন পুরাতন লাইব্রেরি দেখে নেবেন। আর যারা এরকম সেকেন্ড ইয়ারের যারা আছেন, একেবারে ক্লেভার একটা ডিসিশন হবে। কারণ হচ্ছে আমি আবারও বলছি, একাডেমিক পড়ায় হ্যাম্পার না করে বিসিএস এর জন্য পাশাপাশি প্রিপারেশনের জন্য একটা কোর্স, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি। এই কোর্সটা আপনি সবাই, আপনাকে অনেকেই এই ধরনের কথা বলতে শুনেছি আমি, একাডেমিক পড়ার রেজাল্ট দিয়ে কি হবে, একাডেমিক রেজাল্ট দিয়ে কি হবে, তুমি বিসিএস এর জন্য পড়ো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলরেডি লাইব্রেরিতে বিসিএস এর বই পড়া নিষিদ্ধ করে দিচ্ছি। এই সমস্ত ঘটনা কেন ঘটছে? কারণ তুমি একাডেমিক পড়াকে সম্পূর্ণ বাদ দিয়ে শুধু বিসিএস এর জন্য পড়তেছো। এইরকম হবে কেন? এরকম না হওয়ার জন্যই কোর্সটা, এই কোর্সটা হচ্ছে তোমাকে আমি বিসিএস দিকে আনতে চাচ্ছি এরকম না, তুমি একাডেমিক পড়ো, পাশাপাশি পাশাপাশি বিসিএসটাকে সিস্টেমেটিক্যালি পড়ো। এই জন্যই কোর্স, আমি বুঝতে পারছি। ভুল বোঝার কোনো জায়গা নাই, কিন্তু ভুল বোঝার কোনো জায়গা নাই, আমি তোমাকে মিসগাইড করছি না, গাইড করছি। কারণ একাডেমিক যে সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন, ওই সাবজেক্টের মিনিমাম একটা নলেজ আপনি অর্জন করতে হবে, ওখানেও রেজাল্ট ধরে রাখতে হবে, ওটার পাশাপাশি আপনি এই কোর্সটা পড়বেন। সুতরাং জুনিয়র যারা আছেন অনেকেই প্রশ্ন করতেছেন,